তারপর ভিজুয়াল স্টুডিও। হ্যাঁ, অনেক ক্লাসে আমার আগে এমন বলা হয়েছে যে আপনি গোল্লায় যান, ভিডিও দিয়ে যান, মুখের উপরে এভাবে বলা হয়েছে। তো মাঝে মাঝে ভাবি যে ক্লাসে এসে আগের যে ব্যাচে ভিডিও করছি সেগুলো দিয়ে চলে যাই, সেটাও আবার মানবে না কেউ। আমাদের আগের প্রজেক্ট ছিল কি, আচ্ছা আমি তুমি বাদুর। আমি তো নিজেকেও ধরছি, আপনাদেরকেও ধরছি। তো যেটাই আমরা করছিলাম একটু যদি রিমাইন্ড করে নেই, অনেকের মনে নেই মাঝখানে 48 ঘন্টা চলে গেছে, তাই না? অনেক সময়। হ্যাঁ, যেখানে 15 মিনিটে মানুষ সব ভুলে যায়। ওকে, রেফারেন্সের সিটি ছিল এমনিতে একটা ইন্টারফেস, প্রোডাক্ট ছিল এমনিতে একগুলো ইন্টারফেস। আমি এইগুলোতে কোনো কাজ করিনি, শুধু ইন্টারফেসিংটা প্রপার করছি যাতে সবাই ঠিকভাবে পপ আপ হয় বা সব ঠিকভাবে ডিসপ্লে হয়। এখন আমি যদি সিটিতে কাজ করতে যাই, সিটির এন্ট্রি কি কি হবে? এন্টিটি, সিটির এন্টিটি কি কি হবে? আইডি, সিটি আইডি থাকবে, আইডি থাকবে, নেম থাকবে, ঢাকা, রাজশাহী, রংপুর, ঠিক না? সিটির অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার। শুধু শুধু নেম থাকবে আর কোন কান্ট্রিতে বিলং করে এই সিটিটা সেটা থাকবে, তাই না? সিটি আর কান্ট্রি নেম। যেহেতু আমরা কান্ট্রিটা বিবেচনা করতেছি না, কোড রাখবো না, সিটির একটা আইডি রাখবো। কেন? কারণ পরবর্তীতে যখন স্টুডেন্টদের আমি সিটি রাখবো, ঢাকা না রেখে ঢাকা কোডে এক রাখবো, এতে করে আমার জায়গা বাঁচবে। কারণ ঢাকা রাখতে গেলে এটা ক্যারেক্টার, 5টা ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার মেমোরিতে জায়গা নেই 2 বাইট করে, রাখবো হচ্ছে আমার 10 বাইট। তো সব সিটির কথা যদি ধরি, এভারেজে প্রত্যেকটা সিটিতে আমার 20 বাইট করে লাগবে, ঠিক আছে? আর সিটি আমার 200টা, বাট স্টুডেন্ট তো 2 লাখ ক্রস করতে পারে। 2 লাখ স্টুডেন্টের যদি ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী বারবার লিখি, অনেক বেশি জায়গা নেবে। আর সিকিউরিটিও নাই, ওই যে বানান ভুল করতে পারে, এন্ট্রিটা ওইভাবে হয়ে যাবে। যার কারণে সিটির আমরা একটা আইডি ইউজ করবো। আইডিটা আমরা কি করবো? ইউনিক করার চেষ্টা করবো, যাতে কোনোভাবেই অ্যাক্সিডেন্টলি হোক আর যেভাবেই হোক দুইটা সিটির আইডি সেম না। তো ঢাকাকে আমি 1 দিব, সিস্টেমে যদি শুরুতে এন্ট্রি করলে ঢাকা 1 হয়, তো 1, 2 হলে 2, সেটা আমি ইউজারকে দেখাবো। হ্যাঁ বলেন ভাই। সেটা হলো আপনি যে বলেন জায়গা নেওয়ার বিষয়টা, ডাটাবেসে এখন ডাটাবেসে যখন ডিক্লেয়ার করি একটা কলামকে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করি বা ইয়া হিসেবে ডিক্লেয়ার করি। এখন যদি ওখানে আমি একটা 10 সংখ্যা 10 ডিজিটের একটা সংখ্যা রাখি, একটা যদি 2 ডিজিটের সংখ্যা রাখি, দুটি কি সেম জায়গা নেবে? এটা সমান জায়গা নেবে, সমান জায়গা নেবে, দুটি সমান জায়গা নেবে। এই ব্যাপারটা আপনি মাথায় রাখেন। ইন্টিজার ডাটা টাইপ অনুযায়ী জায়গা নেওয়াটা ডিফার করে। যদি আপনি ইন্টিজার নেন, দেন এটা মেমোরিতে 4 বাইট জায়গা নেবে, 32 বিট। সবসময় করবে এটা হ্যাঁ। যাই রাখতে গেলে। আর 4 বাইটে আপনার রাখা যায় 214 কোটি প্র্যাকটিক্যালি, আর থিওরিটিক্যালি 425 কোটি সামথিং। তো 214 কোটি কেন রাখা যায়? প্লাস 214 কোটি, এদিকে নেগেটিভ হচ্ছে মাইনাস 214 কোটি। তো আপনার যদি পজিটিভ নেগেটিভ না থাকে তাহলে আপনি আনসাইন ডিক্লেয়ার করবেন, তাহলে ওই একটা বিট রিজার্ভ করবে না, তখন 429 কোটি, কিন্তু সেটা 0 থেকে 429। কোয়ান্টিটিতে সেম, রেঞ্জে একটু এদিক ওদিক। এটাতে যদি আপনার না হয় তখন আপনাকে বিগ ইন্টে যাইতে হবে অথবা Int64 যাইতে হবে। এক এক সিস্টেম ভেদে এক এক না। আজকে আপনারা আমার কাছে এসকিউএল শিখবেন, এখানে শিখালাম বিগ ইন্ট, সি শার্পে দেখবেন Int64। এই ভেরিয়েশনগুলো আমরা নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাসে আমি এটা দিয়েই শুরু করব। ডাটা টাইপ, ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ, প্রিমিটিভ ডাটা টাইপ, রেফারেন্স টাইপ, ভ্যালু টাইপ, এগুলো পার্থক্য কি, ক্লাস স্ট্রাকচারের পার্থক্য কি, কেন আমার এটাতে যাইতে হবে। আজকে টেকনিক্যাল কিছুতে যাবো না, নাথিং সিরিয়াস। ঠিক আছে? ইজি ইজি। ওকে, তাহলে এখানে আমরা যদি সিটি নেই, আমার তো ডাটাবেসটা থাকতে হবে, তাই না? ডাটাবেস আমরা একটু একটু বুঝি, প্রপারলি রিলেশন করা, নর্মালাইজেশন করা, এগুলো ওইভাবে আমাদের মাথায় নাই। সেটা আমরাই দেখাই দিব আপনাদের। আপাতত ডাটাবেসের যেহেতু পার্ট না, কোনো রকম আমি একটা ডাটাবেস বানাই। ডাটাবেস বানানোর জন্য আপনারা ইউজ করতে পারেন MS SQL সার্ভার 2008, 12, 14, যেগুলো ভার্সন। আপনারা যা শিখবেন সেইটাতে 8, 12-এ কোনো পার্থক্য নাই, ঠিক আছে? ডাটাবেস ইনস্টল করার পর আপনি পাবেন একটা ম্যানেজমেন্ট স্টুডিও, SQL সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও। এটাতে গিয়ে আপনি শুরুতেই দেখতে পারবেন সার্ভার নেমের জায়গায় আপনার পিসির নাম এসে আছে। যদি না থাকে আপনি এই কম্বো বক্সে একবার ক্লিক করেন, একটু সময় নিয়ে এসে আপনার পিসির নাম দেখাবে। যদি দেখায় তাহলে আপনার ডাটাবেস সার্ভার ওকে, ডান। যদি না দেখায় তাহলে আপনাকে আবার সেট আপ দিতে হবে। আপনার সার্ভারটা ইনস্টল হয় নাই, কিন্তু ম্যানেজমেন্ট স্টুডিও শুধু ইনস্টল হয়ে আছে। এখন এই সার্ভারের নাম কি? দুনিয়া জুড়ে অনেক কিছু থাকে, আইপি থাকে, ডোমিন নেম থাকে, এটাই সার্ভারের নাম। আইপিও দেওয়া যেতে পারে, ডোমিন নেমও দেওয়া যেতে পারে। কিন্তু আমার এই পিসিতে কোনো প্রকার সার্ভার ইনফ্রাস্ট্রাকচার ইনস্টল দেওয়া হয় নাই, রিয়েল আইপিও নেওয়া হয়নি। সেক্ষেত্রে এইটার আইপি কি বা সার্ভার কি? প্রত্যেকটা পিসি নিজের ভিতরেই নিজস্ব সার্ভারটাকে ডাকে হচ্ছে লোকাল হোস্ট বা লোকাল নামে।
তো এইখানে আপনি পিসির নাম দিতে পারেন, তাতে হবে, অথবা আপনি ব্র্যাকেটের ভিতর লোকাল এইভাবে লিখতে পারেন। আরও শর্টকাটে আপনি ডট লিখতে পারেন, ডটের বাংলায় হচ্ছে লোকাল। এটা এই সিস্টেমে শুধু কাজ করবে, অন্য সিস্টেমে না। উইন্ডোজ অথেন্টিকেশন আর এসকিউএল সার্ভার অথেন্টিকেশন, যদি আউটসাইড থেকে আমার পিসিতে কেউ এসকিউএল সার্ভারে অ্যাক্সেস নিতে চায়, তাহলে তার ইউজার নেম পাসওয়ার্ড থাকতে হবে এবং তাকে এসকিউএল অথেন্টিকেশন মোডে ঢুকতে হবে। আমরা সবাই জানি ডাটাবেসের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর একটা আছে বাই ডিফল্ট, এসএ। তো নতুন ইউজারও ক্রিয়েট করা যাবে, এসএ দিয়েও ঢোকা যাবে। তো আমরা আপাতত খুবই গরিব, আমরা উইন্ডোজ অথেন্টিকেশনে এই পিসি দিয়ে শুধু ঢুকবো, কানেক্ট দিব। এখানে আমরা অনেক নোট দেখতে পারবো। ফার্স্ট অফ অল আমরা দেখতেছি যে টপ নোড সার্ভার নোডে রাইট ক্লিক করে নিউ কিউরি নিয়ে, আমি যদি এক্সপার্ট হই, নিউ কিউরি নিয়ে আমি একবারে কিউরি করতে পারবো, হাজার হাজার লাইনের কিউরি করে ফেলতে পারবো। কিন্তু সেটা আজকে আমার উদ্দেশ্য না, আমি এক্সপার্টও না। তাহলে ডাটাবেজে এক্সপ্যান্ড করি, ডাটাবেজ ট্যাবটা এক্সপ্যান্ড করে দিকে অনেক ডাটাবেজ এখানে আছে, এগুলো দেখে আমার কাজ নাই, আমি নিউ ডাটাবেজ ক্লিক করব। খুবই সুন্দর ইউজার ইন্টারফেস, আপনারা যদি একটু আন্তরিকভাবে চেষ্টা করেন পেরে যাবেন। ডাটাবেজের নাম দেওয়ার ক্ষেত্রে সামনে একটা প্রিফিক্স দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতো দিলে ঠিক হবে না, সবাই যেটা ফলো করে সেটা দেওয়াই ভালো। ডিপি, এরপর 001, যেহেতু আপনাদের ডাটাবেস ফার্স্ট তৈরি করতেছে আজকে, আর প্রজেক্টের নাম যেহেতু 002, সেটার সঙ্গে মিলাই দেওয়াই ভালো। তাহলে নেক্সট টাইম আমি যখন দেখবো প্রজেক্ট ওপেন করবো, তখন আমার নাম দেখলেই বুঝে যাবো এটা কোন প্রজেক্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো নাম দিলাম, জাস্ট ওকে করে দিলাম। অনেক অপশন আছে, এত দিকে তাকানোর আমার সময় নেই, এত দিকে তাকাইলে মাথা খারাপ হয়ে যাবে। তো আমরা দেখতেছি যে আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা টেবিলে যাব, বাকি অবজেক্টের দিকে তাকাবোই না, আমরা টেবিল চিনি, টেবিলে যাব। জাস্ট রাইট ক্লিক, নিউ টেবিল, একটা অ্যাক্সেসের মতোই ইন্টারফেস আসবে। এখানে আমি কলামের নাম দিব আইডি, ডাটা টাইপ দিব ইন্ট, যেহেতু এটা আমি চাচ্ছি 1 2 3 4 এইভাবে নিবি। তারপর আর একটা কলাম দেবো নেম, এখানে আমরা টেক্সট পাবো, এই পাবো, কিন্তু আমরা যেহেতু প্রোগ্রামার আমরা ইউজ করবো ভার ক্যারেক্টার। ভার ক্যারেক্টার টেক্সট কি পার্থক্য পরে বোঝাই বলবো। একটা সিটির নাম কত হইতে পারে, 50 ক্যারেক্টার এনাফ, ঠিক আছে। এরপর আমি কান্ট্রির নামটাম দিলাম না, ধরে নিচ্ছি সব বাংলাদেশের সিটি এখানে হবে, ঠিক আছে। আবার যদি কান্ট্রির নাম আসে, তখন এখানে কান্ট্রি আইডি এক্সট্রা একদিকে ঝামেলা চলে যায়। এই আইডিটাকে আমি প্রাইমারি কি করি, কারণ অন্য কোনো টেবিলের সিটি আইডি যখন বসবে তখন নেম বসবে না, সিটির আইডিটা বসবে। এখন সিটি আছে আমার 1 থেকে 10 পর্যন্ত, আর ওই টেবিলে দিলাম আমি 17। এটা একটা অরফান ডাটা বসে গেল, যে ডাটার কোনো এক্সিস্টেন্স নাই, যার কারণে এটা রিলেশন করব। অন্য টেবিল যখন করব, সিটি আইডির রেফারেন্স দিব, তখন এটা রিলেশন করতে হবে। রিলেশন করতে গেলে এটাকে অবশ্যই প্রাইমারি কি হতে হবে, প্রাইমারি কি ছাড়া অন্য কোনো টেবিলে সে ফরেন কি হতে পারবে না। আর প্রাইমারি কির আরও অনেক ব্যাপার আছে। আপনারা বই, অনেক মোটা বই পড়ছেন না, যদি অনেক বড় একটা বই দিয়ে বলা হয় 500 পেজ বের করো, কী করবেন? আইডিয়া করে 500 পেজ বের করবেন না? এখন দেখা গেলো 400 বের হয়েছে, তখন কি করবেন? বাকি ওইদিকে 200 আইডিয়া করে একটা অর্ধেক আপনি বের করবেন। আবার যদি এইদিকে পড়ে এইদিকে অর্ধেক করবেন। এটা বাইনারি সার্চের অ্যালগরিদম, মনে আছে? ওকে, তাহলে এগুলো সব এই আইডির উপর হবে। ভবিষ্যতে যখন আমার লাখ লাখ কোটি কোটি ডাটা হবে, তখন আমি এই প্রাইমারি কির উপর ইন্ডেক্সিং করব। তখন এই ডাটাগুলো আলাদাভাবে থাকবে, কেউ খুঁজলে ইন্ডেক্সের উপর খুঁজবে, সুপার ফাস্ট খুঁজে বের করবে, দেন ওইখানে রেফারেন্স দেওয়া থাকবে যে বাকি ডাটাগুলো কই আছে। তাহলে প্রাইমারি কি শুধু রিলেশনের জন্য না, আরও অনেক ব্যাপার আছে। এখন এই আইডিতে আমি 1 দিব, 1 2 3 4। আমার মেয়ে এরকম করে গনে 16 পরে 18, তারপর নাই 30, 17 নাই, ও 37 বলতে পারে না, উচ্চারণ করতে পারে না, ছোটো মানুষ তো। এখন হ্যাঁ, ও তো ওটা ভুলে করে, ছোটো মানুষ মনে রাখতে পারে না। আমরাও যদি 1 2 3 4 সিরিয়াল করতে যাই, দেখবেন 27 দুইবার দিচ্ছেন, তারপর 29 হইতে পারে না এমন। যার কারণে এই রিস্কটা আমি নিতে চাচ্ছি না। আইডিটা সিলেক্ট করে আমি নিচে এসে আইডেন্টিটি স্পেসিফিকেশন, এখানে ইজ আইডেন্টিটি আমি ইয়েস করে দিব, এবং আইডেন্টিটি ইনক্রিমেন্ট মানে কত করে বাড়বে, আর সিট মানে কত থেকে শুরু হবে। আমরা যদি রেজিস্ট্রেশন নাম্বারের কাজ করি, কোনো দিন দেখবেন না রেজিস্ট্রেশন নাম্বার 1 থেকে শুরু হয়েছে। যে সবার আগে ভোরবেলায় রেজিস্ট্রেশন করছে ওরা 5000, তারপর 5000 1 2, তার মানে ওইখানে সিট দেওয়া ছিল 5000। কেন? কারণ ওই রেজিস্ট্রেশনের 4টা ডিজিট না হলে দেখতে ভালো লাগে না। 1 থেকে শুরু করতে একটা ডিজিট, যে 100 পার হয়ে যাবে তার 3টা ডিজিট, যে 1000 পার হয়ে যাবে তার 4টা ডিজিটগুলো সমান রাখার জন্য শুরুই করে 5000 থেকে। ওকে, তাহলে এবার আমি সেভ দিতে পারি। 1000 থেকে শুরু করলে এই যে সিডের এখানে 1000 দিয়ে দিবেন। এবার আমি এখানে এটার নাম দিয়ে দিই সেভ দেওয়ার সময়, কন্ট্রোল-S চাপছিলাম। ওকে, সিটি টেবিল হয়ে গেল। এরপর আমরা টেবিলে রাইট ক্লিক করে আবার নিউ টেবিল নিব।
এবার আমরা টেবিলে আইডি নিব, ইন্ট নেম নিব, আর ভার ক্যারেক্টার, যেহেতু এগুলো স্টুডেন্টের নেম নিব একটু বাড়াই দিই, কারণ আমার এক ফ্রেন্ডের নাম আছে আবু হায়দার মোহাম্মদ শারিয়ার পারভেজ সাজ্জাদ কবির সজিব, রেজিস্ট্রেশন পেপার ওর নাম হয় না, ABAC আবু হায়দার মোহাম্মদ শারিয়ার পারভেজ সাজ্জাদ কবির সজিব, প্যারাগ্রাফ হয়ে গেছে কি জানি, আমার একদম ক্লোজ ফ্রেন্ড, এখনো যোগাযোগ আছে তার সঙ্গে, তো তার নাম এত বড়, বাস্তবতা হচ্ছে এই, ওই জন্য 200 ক্যারেক্টার দিয়ে দিলাম। হয় নাই, ওই যে ABAC এগুলো দিয়ে ডট ডট দিয়ে কাজ সেরে নিছে। এরপরে আমরা কন্ট্যাক্ট নেই, আপাতত কন্ট্যাক্টটা ইউনিক হওয়া উচিত, প্রত্যেকের কন্ট্যাক্ট আলাদা হবে, ডুপ্লিকেট কন্ট্যাক্টে কেউ বসতে পারবে না, সেই ব্যাপারটা এখন আমি ডিসকাস করতে চাচ্ছি না। তাহলে এটা আমি ভার ক্যারেক্টার দেই, কন্ট্যাক্ট কত দিব, 13 প্লাস 88, ডাটা টাইপ কী দিব, ইন্টিজার যদি দেই শুরু 0 হবে না, আর তারপরে প্লাস প্লাস যদি কেউ দিতে চায় সেটা হবে না। আবার অনেক ক্ষেত্রে কন্ট্যাক্ট থাকে এরকম 01914 G4S থাকে, কিন্তু এই নাম্বারও ফিউচারে চলে আসবে, তখন কি করবেন? তারপর আর একটা কথা আছে, যে ওই যে মাশাল্লাহ বলতে হয়, মাশাল্লাহ দিয়ে শুরু করতে হয়, সেটা হচ্ছে আপনাদের এক একজনের সিম অ্যাভারেজে কয়টা, 2টা 3টা করে, কারণ আপনি যদি 2টাই দিতে চান, বাসায় একটা নেটওয়ার্ক পায়, ভার্সিটিতে আর একটা নেটওয়ার্ক পায়, তখন আপনি কি করবেন? কমা দিয়ে 2টার নাম্বার দিবেন, অ্যাটলিস্ট 3টার জায়গায় রাখা উচিত। তাহলে 3 13 39 85 দিয়ে দিই, ঠিক আছে? ওকে, তারপরে আমরা দিই ইমেলের ক্ষেত্রে আমরা মাল্টিপল সাপোর্ট করব না, সেক্ষেত্রে ইমেলটাও ইউনিক হবে। ইমেলটা দিয়ে পরবর্তীতে যদি কেউ লগ ইন করে, তাহলে ইমেলটা তার ইউজার নেম হিসেবে ইউজ হবে, সেক্ষেত্রে ইমেলটাও ইউনিক করবো। এটা ভার ক্যারেক্টার 50 থাক। এরপর আমি অ্যাড্রেস নিলাম, অ্যাড্রেস একটু ভার ক্যারেক্টার নিলাম, কিন্তু 500 একটু বাড়াই দিলাম, অ্যাড্রেস যদি বড় হয়। তারপরে জেন্ডার নিলাম, জেন্ডার কি নিব, যখন আমি দেখবো যে কয়েক কোটি ইউজার বসে যাবে, তাহলে কয়েক কোটি বার মেল ফিমেল লিখতে গেলে অ্যাভারেজ আমার 10 ক্যারেক্টার করে যাচ্ছে, তখন জেন্ডার আমি ব্রিড নিতে পারি। 1 কে পয়েন্ট করবো ফিমেল, আর 0 কে পয়েন্ট করবো মেল, ঠিক আছে? আবার যদি এমন হয় যে সিস্টেমটা কেউ চাচ্ছে তার জেন্ডারটা জানাবে না, যদি আমরা নাম দেখে বুঝতে পারি, হ্যাঁ, তারপরে যদি এমন কাজল নয়ন এই টাইপের নাম হয়, তখন আবার বোঝা যায় না, হ্যাঁ, সেটা কেউ যদি জেন্ডার দিতে না চায়, তখন কি বিট নেওয়া যাবে, মেল ফিমেল নেওয়া যাবে। যদি ফিল্ডটা আমি না লেভেল করি, তো ফিল্ডটাতে কিছুই রাখে না, তাহলে নালটা মানে সে কিছুই রাখে, তো পয়েন্ট করা যাবে। তো আমি এখন ওই টেকনিকে যাচ্ছি না, বললাম এই কারণে যে ব্যাপারটা আমি জানি, পরে শিখাবো। তাহলে এখানেও আমি ভার ক্যারেক্টার দিব, আর এখানে 10 দেই, যদিও 10 লাগবে না, তো ভার ক্যারেক্টারে 10 পাস দেওয়া ওটা কোনো ব্যাপার না। এরপর আমি দিব হচ্ছে সিটি আইডি ইন্ট। এইখানে সিস্টেম অ্যানালাইসিস ভেদে যে আমি আমার স্টুডেন্টদের ইমেজ রাখি, তাহলে ইমেজ আসতো, তাদের সিভি রাখি, তাহলে সিভি আসতো, তাহলে সে এখন কি স্ট্যাটাসে আছে, তার তো স্ট্যাটাস চেঞ্জ হবে, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার চেঞ্জ হবে না, তাহলে সে কি স্ট্যাটাস, এগুলো যদি আমি শুধু রাখতে চাই, তাহলে একটা করে ফিল্ড রাখা যেত, কোন কোর্স, ইমেজ, ঠিক আছে, সিভি। আবার যদি এমন চাই সে ফার্স্ট সেমিস্টারে আমাকে কি সিভি দিছে, সেকেন্ড ইয়ারে উঠে ফার্স্ট সেমিস্টারে আমাকে কি সিভি দিছে, এবার যদি ট্র্যাক রেকর্ড রাখতে চাই, আগের সিভি এখনকার সিভি তুলনামূলক পার্থক্য, তাহলে আমাকে আলাদা টেবিল করতে হবে, করে সেখানে ডে বাই ডে ওইটা ট্রেস রাখতে হবে। একইভাবে কোর্স যদি কোন কোন কোর্স নিছেন, আপনি কবে নিছেন, কবে শেষ করছেন, রেজাল্ট কি, প্রত্যেকটা ট্রেস রাখতে আলাদা টেবিল করতে হবে। এই কোর্সটা এত তারিখে নিছে, হ্যাঁ, এবং এটা ইন্ডেট নাল, মানে এটা এখনো ইন্ড হয়নি, যদি ইন্ডেট কিছু থাকে তাহলে এটা ইন্ড হয়ে গেছে। তো এগুলোকে বলা হচ্ছে বিজনেস লজিক। তো আমি বিজনেস লজিকে যাচ্ছি না, শুধু এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে এই 2টা ফর্ম করতেই আমার খবর হয়ে যাবে 3 ঘন্টায়, কারণ ফার্স্ট টাইম তো। পরের দিকে যখন আপনারা কাজ শিখে যাবেন, তখন 3 জনকে 3টা কাজ দিয়ে দিলাম, আমি নিজে 2টা করলাম, হ্যাঁ, কাজ ওইভাবেই করতে হবে। এখানে যদি ভাবেন কোর্স নিতে আসতে ওই সব করবে, তাহলে হবে না। আমাকে সর্বোচ্চ টিম লিডার ভাবতে পারেন, আমিও আপনাদের টিমের একজন, ঠিক আছে? সবাইকে একসঙ্গে কন্ট্রিবিউট করে কাজ করতে হবে। আমি একটু ভাব নিব বেশি, একটু জানি টুকটাক, এটাই ব্যাপার আর কি। এবার এখানে আমরা রিলেশনশিপ করব সিটি আইডির সাথে। সিটি টেবিলের আইডির নামটা কিভাবে দেওয়া হয়েছে, এই অনেকে কি করে, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট কন্ট্যাক্ট, স্টুডেন্ট ইমেল, এটা হচ্ছে রিডান্ডেন্সি। আরে ভাই, আমি স্টুডেন্ট টেবিলেই আছি, নাম যদি হয় কার নাম হবে, তাহলে আমার আবার এখানে স্টুডেন্ট আন্ডারস্কোর নেম দরকার আছে কোনো? যতটা শর্টকাট করা যায় ততটাই করবেন। এখানে সিটি আইডি দেখে বোঝা যাচ্ছে এটা সিটি টেবিলের আইডির সাথে রিলেটেড। রাইট ক্লিক পূর্বক রিলেশনে গমনপূর্বক অ্যাড, এইখানে
টেবিল অ্যান্ড কলাম স্পেসিফিকেশন, এখানে আরও অনেক অপশন আছে, অনেক। তো লজিক্যালি আমরা এখনও অত স্ট্রং হই নাই, পরবর্তীতে দেখা যাবে। আইডি আর এখানে সিটি আইডি। ওকে, ক্লোজ, সেভ, স্টুডেন্ট। কি লেখাই ছোট, আমিও কম দেখতেছি। এই হচ্ছে আমার ডাটাবেস। এখন ডাটাবেস আলাদা একটা সার্ভার, আলাদা একটা সার্ভিস, আমার সফটওয়্যার আলাদা একটা ইন্টারফেস, দুটার সাথে কোনো সম্পর্ক আছে? তাহলে আমার সফটওয়্যার থেকে এটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে গেলে শুরুতে আমি যাই মেইনে। ভাব, যদি আমার হাজার হাজার ফর্ম থেকে আমি সলিউশন এক্সপ্লোরার থেকে খুঁজতে চাচ্ছি না, মেনে গিয়ে রেফারেন্সে সিটিতে আমি কোন ফর্মকে কানেক্ট করছি দেখি, এফআরএম সিটি, তাই না? এটা আমার খুঁজে বের করার দরকার নেই। এখানে রাইট ক্লিক করব, তারপর আমি যাব হচ্ছে গো টু ডেফিনিশন। ওই ফর্মের কোড ওপেন হবে, কনস্ট্রাক্টরটা ওপেন হয়ে যাবে। জাস্ট ভিউতে যাব, ডিজাইনারে যাব, ফর্ম চলে আসবে। এবার এই ফর্মটাতে আমার সিটিতে আমি কি করব? সিটি ফর্মে সিটি ইনসার্ট করব, এডিট করব, ডিলিট করব, এক্সিস্টিং যে সিটিগুলো আছে সেগুলো দেখব, সেইখান থেকে এ দিয়ে কী শুরু, বি দিয়ে কী শুরু, বা এইভাবে সার্চ করব, বিভিন্ন ক্রাইটেরিয়া নিয়ে সার্চ করে সেগুলো প্রিন্টও করতে পারি, অনেকগুলো একসাথে সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারি, কোন সিটিতে কত স্টুডেন্ট আছে সেটাও অ্যানালাইসিস করতে পারি। এখন কোনটা ইম্পর্টেন্ট, সিটি ইনসার্ট করা না ডিসপ্লে করা? ইনসার্ট আগে, না ডিসপ্লে করবে কীভাবে, তাই না? এখন কথা হচ্ছে আপনাকে এইভাবে ভাবলে হবে না। যখন আপনি সফটওয়্যারটা ইউজারকে দিবেন, সে প্রথম দিন না খুশিতে সব সিটি ইনসার্ট করে দিবে, তারপরে সারা জীবন কী করবে? ওই সিটিগুলোয় সার্চ করবে, প্রিন্ট করবে, এডিট করবে, ডিলিট করবে, বছরে একটা দুইটা সিটি এন্ট্রি দিবে, তাই না? বোঝা গেছে? তাহলে ইম্পর্টেন্ট হচ্ছে সিটি ডিসপ্লে, এবং ওইখানেই সব কিছু পয়েন্ট করা থাকবে। এখানে ক্লিক করুন নিউ, নতুন এন্ট্রির জন্য। যদি আমরা বাংলা সফটওয়্যার বানাবো না, তাহলে এইটা এখানে আছে থাক, এইটা সার্চের জন্য। এটাকে একটু স্ট্যান্ডার্ড সাইজের বড় করি। আমার মেইন সফটওয়্যারে তো আইকন আছে, এখানে কষ্ট করে আইকন রাখার দরকার কি? তাও এই জঘন্য ডিফল্ট আইকন। তাহলে আমরা শো আইকন ফলস করে দিই, লেখাটা সুন্দর করে দিই সিটি, তারপরে যে স্টাইলে খুশি আপনার যেটা ভালো লাগে, ড্যাশবোর্ড, মানে সিটি যা কিছু আছে সব কিছু এখান থেকে ম্যানেজ হবে। এবার বাকি কি করব আসলে বুঝতেছি না, বোঝার জন্য তো আমাকে নিউ এন্ট্রি করতে হবে কিছু সিটি। এই জন্য অন্য কিছু না করে একটা বাটন নেই, এইদিকে নেই, দেখতে জঘন্য হলো, বাটন একটা নিয়ে কাজটা শুরু করি, পরে দেখি কি হয়। অ্যাম্পারসেন্ট নিউ, যেহেতু সিটির ড্যাশবোর্ড, নিউ ক্লিক করলে সিটিরই নিউ আসবে। খামাখা নিউ সিটি লিখে জায়গা অপচয় করার দরকার নেই। যদি এটা বুঝাই থেকে আমি বাক্য অপচয় করলাম, বিটিএন নিউ। এবার এইটাতে ক্লিক করলে নতুন সিটি ইনসার্ট করার একটা ইন্টারফেস ওপেন হওয়া উচিত, এবং তাহলে আমার এটা নিতে হবে। সলিউশন এক্সপ্লোরার যাইতে চাই নাই, কিন্তু যাইতে হলোই। এখন এইখানে রাইট ক্লিক করে অ্যাড নিউ উইন্ডোজ ফর্ম, এটার আমার নাম দিব কি, এফআরএম সিটি নিউ। এন্ট্রিও দেওয়া যেতে পারে, এটা কোনো নিয়ম নেই যে নিউ দিতে হবে, আপনার যেটা ভালো লাগে সেটাই দিবেন। আবার আসছে, এটাতে রাইট ক্লিক করি, প্রপার্টিজে গমন করি, তাহলে এখানে আমরা সিটি স্পেস নিউ দিই, শো আইকন ফলস করে দিই। এবার সিটির আমরা কী কী এন্ট্রি নিব? আইডি, নেম। আইডি তো অটো হবে, তাহলে শুধু নেম। এটা ছোটোর জন্য আগে শুরু করছি, আপনারা জানেন। যদি না হয় আগে এটা টেস্ট করবো হয় কি না, তারপর অন্য কথা। তারপরে একটা বাটন এবং আর একটা বাটন। ওকে, এটাকে ছোটো ফর্ম তো ছোটোই করি, ঠিক আছে? ছোটো ফর্মকে জোর করে বড় করানোর কোনো দরকার নেই। তাহলে প্রত্যেকটার আগে টেক্সটটা ঠিক করি, কারণ ইউজার দেখে কি বুঝবে। এটাতে দেই নেম, তাহলে ইউজার বুঝবে যে এখানে নেম এন্ট্রি দিতে হবে। এটাতে লিখি হচ্ছে অ্যাম্পারসেন্ট সেভ, অ্যাম্পারসেন্ট এক্সিট। এরপর এগুলোর নাম দিতে হবে। নাম দেওয়াটা ইম্পর্টেন্ট, কেন বুঝাবো? দেখেন, এক্সিটে ডাবল ক্লিক করলে এই ফাংশনটা কল হবে। সেই ফাংশনটার নাম কি? বাটন টু আন্ডারস্কোর ক্লিক। এখন আমি এখনই কাজ করতেছি গরম গরম, অতএব আমার মনে আছে বাটন টু মানে এক্সিট। কিন্তু কাল পরশু বা 6 মাস পর যখন আমি এটা ওপেন করব, বাটন টু আন্ডারস্কোরে ক্লিক দেখে আমি কি বুঝবো এটা কোন বাটন? আমার তো 10-12টা বাটন থাকবে। এই জন্যে একবার ভুল করে করছি, এই ভুলটা আমরা নেক্সট টাইম রিপিট করবো না। এইখানে হচ্ছে আমরা সবচেয়ে কঠিন কোডটা লিখে দিই, ডটনেটের ক্লোজ। এটা লিখলেই ফর্মটা ক্লোজ হয়ে যাবে। তাহলে কঠিন কোডটা হয়ে গেছে। বাকিগুলোতে যেই ভুল করে আসছিলাম সেই ভুলটা ঠিক করি। প্রপার্টিজে গিয়ে এটার নাম দেই টিএক্সটি নেম,
পরবর্তীতে আমি বুঝবো টিএক্সটি সাপ্লাই নেম চলে আসবে, আমি বুঝবো এখানে নেমটা আছে। আর এটার নাম দিব হচ্ছে বাটন, যেহেতু BTN সেভ। ঠিক আছে, এবার সেভ বাটনে ক্লিক করলে কি হবে, ফার্স্ট অফ অল নেমে কিছু দিছে কি দেয় নাই সেটা। এখন নেমটা একটা ফিল্ড, যদি নেমে কিছু দেয় তো সেভ করো, না হলে সেভ করিও না। এই মডেলে আমরা আগাইতে পারবো না। কেন? কারণ পরবর্তীতে আমার যদি 10টা ফিল্ড হয় তখন আমি কি করব? তাহলে আমাকে নিশ্চয়ই এমন কোনো একটা অ্যালগরিদম, এমন কোনো একটা মেথড ফলো করতে হবে যেটা একটার ক্ষেত্রে যা 1000টার জন্য তাই। বোঝা গেছে? তাহলে শুরুতে আমি একটা ভেরিয়েবল নেব ইন্ট ER ইকুয়াল টু 0। শুরুতে ইরোর 0, কারণ আমি ইরোর চেক শুরুই করি নাই। ইরোর চেক করবো, দেন ইরোর বের হবে। শুরুতে ইরোর 0। তারপর আমি বলি ইফ txt name ডট টেক্সট ইকুয়াল ইকুয়াল স্ট্রিং ডট এমটি। দরকার নেই এত বড় লেখার, সময় লাগে। এই ফাঁকা একই মানে, ওটা একটু ভাব বেশি, এটা একটু ভাব কম। এই যা এই, তাহলে txt টেক্সট ডট যদি ফাঁকা হয় তাহলে আমি বলবো ER প্লাস প্লাস, আর ইউজারকে মেসেজ বক্সে বলে দিই কোথায় ভুল হয়েছে। কারণ আমি নিচ্ছি না, চুপচাপ বসে আছি, তাহলে তো হবে না, ইউজারকে বলতে হবে। কি বলবো? নেম রিকোয়ার্ড। এইভাবে আমার যদি 10টা কন্ট্রোল থাকতো তার মধ্যে 9টা রিকোয়ার্ড হইতো। আলাদা আলাদা ইফ দিয়ে আমি 9টা চেক করতাম। চেক করার পরে একদিন না একদিন তো আমার চেক শেষ হবে। তখন আমি বলবো ইফ ER ইকুয়াল ইকুয়াল 0। তার মানে মাঝখানে 8টা 10টা 100টা একটা ইফেও ঢুকে নেই, ঢুকলেই তো ইরোর আর 0 থাকতো না, 1 2 কিছু একটা হইতো। এখন আমাকে বলেন ইরোর একটা হলে যা, 1000 হলেও তাই, ঠিক কিনা? একটা ইরোর হলেও আমি নিব না, 1000 ইরোর হলেও আমি নিব না। তাহলে কয়টা ইরোর আমার গণার কাজ কি? আমি তো সব মেসেজ বক্সে দেখাই দিছি। তাহলে ইরোর যদি 0 হয় দেন আমি বলবো মেসেজ বক্স ডট শো ডাটা সেভ। এরপর ডাটা যদি সেভ হয়ে যায় আর এটা যদি ডাটা এন্ট্রি অপারেটর হয় তাহলে সে কী করবে? আবার সেভ দিবে, আবার সেভ দিবে। কারণ তাকে টার্গেট দেওয়া হয়েছে 100 ডাটা এন্ট্রি করলে 250 টাকা। 100টা ক্লিক করে সে উঠে চলে যাবে। এই জন্য আমার কী করতে হবে? ফিল্ডগুলো ক্লিয়ার করতে হবে। যেই ফিল্ডে ইউজার ডাটা দিয়েছে আমি তো সেভ করে রাখছি, সে আবার এন্ট্রি দিবে, অর্থাৎ ফিল্ডগুলো আমি ক্লিয়ার করে দিব ফাঁকা। এবং তাকে যাতে মাউস ধরতে না হয় সেই জন্য আবার ফার্স্ট ইনিশিয়াল যে ফিল্ড আছে সেটাকে ফোকাস করাই দিব। এবার রান করে আমরা এটুকু দেখি, যদিও দেখতে পারবো না কারণ সিটিতে এটা লিঙ্ক করা হয়নি। তাহলে এটা লিঙ্ক করলে, যেহেতু এটা নিউ এন্ট্রি, এটাতে ক্লিক করলে এটাতেই কাজ করতে হবে, কাজ শেষ করে দেন অন্য ফর্মে সে যাইতে পারবে। তার মানে এটা হবে এরকম FRM সিটি নিউ ইকুয়াল টু নিউ FRM সিটি নিউ। তারপর আমি বলি সিটি নিউ ডট শো ডায়ালগ। এবার আমি শো ডায়ালগ দিব, কারণ এটা আসলে অন্য কোনো কাজ যাতে করতে না পারে। এবার রান করে এতটুকুই দেখি কাজ করছে কিনা। আমরা সবসময় অল্প অল্প কাজ করে টেস্ট করব, তাহলে প্রবলেম কম হবে, বড় ভুল হওয়ার চান্সও অনেক কমে যাবে। যা ভুল হবে সব ট্রেসেবল হবে। সিটি নিউ, এই যে শো ডায়ালগ আসছে, এটা এখন যদি আমি সেভ দিই তাহলে মেসেজ বক্স দেখেছে নেম রিকোয়ার্ড। আর যদি কিছু একটা দিই তাহলে আমাকে বলছে ডাটা সেভ, ওকে চাপলে আবার ফোকাস হয়ে গেছে নেমে, আমাকে মাউস ধরতে হচ্ছে না। এখন এখানে একটা সমস্যা আছে আমার মনে হচ্ছে, যদি এখানে 40টা ফিল্ড হইতো তার মধ্যে 39টা রিকোয়ার্ড দিতেই হবে, তাহলে সেভ বাটনে ক্লিক করলে আমাকে 39টা মেসেজ দিত না? টাং 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 ক্লিক ক্লিক ক্লিক, এটা কেমন হইতো ব্যাপারটা? তাহলে এখানে আমরা ভালো একটা ফরম্যাট অ্যাপ্লাই করব পাক্কা? আমরা এমন করতে পারি, জমা রাখতে পারি ইরোরটা জমা রাখতে পারি। সেক্ষেত্রে এখানে আমরা বলবো স্ট্রিং MSG ইকুয়াল টু ফাঁকা। মেসেজ বক্সে না দেখে যখনই ইরোর হবে তখন আমি বলবো MSG প্লাস ইকুয়াল টু নেম রিকোয়ার্ড। এবং এরপরে অন্য কোনো ইরোর যদি অ্যাড হয় সেটা যেন নতুন লাইনে যায়, এজন্য \n একটা স্পেশাল ক্যারেক্টার দিলাম যাতে লাইনটা ভেঙে যায়। যদি ইরোর ইকুয়াল 0 হয় আমরা তো সেভ করলাম। আর ইলসে গেলে আমরা মেসেজ বক্সে দেখাবো MSG। ব্যাপারটা এরকম, আমি একটা নিয়ে কাজ করতেছি কিন্তু ভাবতেছি 40টা 50টা হলে কী হবে। সেক্ষেত্রে সব জমা রাখতেছি, যদি ইরোর হয় দেন সব মেসেজ আমি একসাথে দেখাবো। বোঝা গেছে ব্যাপারটা? এবং আমি ডাটা ক্লিয়ার করব না। এখন এটা তো কাজ করবেই, এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। কথা হচ্ছে এখানে তো আমি আসলে বোগাস, ডাটা তো সেভ করিনি। ডাটা সেভ করতে হবে না? ডাটা সেভ করার স্টেপ হচ্ছে 3টা। সেটা হচ্ছে ফার্স্ট, আপনার যেই ডাটাবেস ইউজ করতেছেন সেই ডাটাবেসকে কানেক্ট করতে হবে, ওপেন করতে হবে, কানেকশনটা অ্যাভেলেবেল করতে হবে। সেকেন্ড,
এটার জন্য একটা কমান্ড তৈরি করতে হবে, কমান্ডের প্যারামিটার থাকলে দিতে হবে, কানেকশন ইনিশিয়ালাইজ করতে হবে, থার্ড এক্সিকিউট করতে হবে। ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে হলে অ্যাকশন নিতে হবে, আর যদি ঠিকঠাকভাবে এক্সিকিউট না হয় কী টাইপের প্রবলেম হয়েছে সেটা আবার এক্সেপশনে ধরতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা কাট করি। এখানে আমি এসকিউএল সার্ভারে কানেক্ট করতে গেলে আমার এই ডাটাবেসটা কি এসকিউএল সার্ভার, তাহলে আমার লাগবে সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট। ওরাকল হতে কী লাগতো, এরা ওরাকল হলে সিস্টেম ডট ডাটা ডট ওরাকল ক্লায়েন্ট, অ্যাক্সেস হলে সিস্টেম ডট ওএলডিবি ক্লায়েন্ট। আর যদি ওই যে এক্সেল অ্যাক্সেসের সার্ভার ওগুলো হয়তো সিস্টেম ডট ডাটা ডট ওডিবিসি। ঠিক আছে, তার মানে আমরা একটা শিখলে বাকিগুলো সম্বন্ধে একদম ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পাবো। তাহলে সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট ডট এসকিউএল কানেকশন, নাম দেই সিএন ইকুয়াল টু নিউ এসকিউএল কানেকশন। এর কনস্ট্রাক্টরেও প্রপার্টি দিয়ে দেওয়া যায়, আবার আলাদা করেও প্রপার্টি দেওয়া যাবে। এটা আমরা নেক্সট ক্লাসেই শিখব। সিএন ডট কানেকশন স্ট্রিং, কানেকশন স্ট্রিং এমন একটা প্রপার্টি যেখানে স্ট্রিং আকারে থাকবে সার্ভার নেম এই, ডাটাবেজ এই, ইউজার আইডি এত, পাসওয়ার্ড এত, অথবা আবার নিজের পিসি এটা পাস সিকিউরিটি ইনফো ট্রু। স্যামসাং পিসিতে তো আমি উইন্ডোজ অথেন্টিকেশন দিয়ে ঢুকে গেছি কোনো ইউজার নেম পাসওয়ার্ড ছাড়াই, সেটাও আমরা দিতে পারি। এই স্ট্রিংটা আজ পর্যন্ত আমি নিজেই মুখস্থ রাখতে পারিনি, তবে হ্যাঁ আপনাদের মুখস্থ রাখতে হবে। আমি যেই ভুল করছি ওটা তো আপনাদের করতে দিব না, আপনাদেরকে ধরা হবে ভবিষ্যতে। এখন শুরুতে আমি কীভাবে পাবো, আমার মুখস্থ নাই। এই টাইপের প্রজেক্টে ভিজুয়াল স্টুডিওতে সব সিস্টেম দেওয়া আছে। আমরা দেখি প্রপার্টিস নামে একটা মেনু আছে না সলিউশনে, ডাবল ক্লিক করব, অনেক কিছু আছে, অন্যদিকে তাকাবো না, তাকাবো সেটিংসে। সেটিংসে গিয়ে আমরা সেটিংসে যে কোনো নাম দিতে পারি। নাম দিলাম মাইক ওয়ান, মানে আমার কানেকশন স্ট্রিং। তারপরে এটা ডাটা টাইপ আমি দিলাম হচ্ছে কানেকশন স্ট্রিং। তারপর এখানে ক্লিক করলেই একটা উইজার্ড বা ব্রাউজ বাটন আসবে। এখানে ক্লিক করে আমি প্রথমেই বলবো আমি কি টাইপের সার্ভার চাই, আমি এসকিউএল সার্ভার চাই, ওকে। তারপরে আমি সার্ভারের নেম বলবো ডট, উইন্ডোজ অথেন্টিকেশনেই যেহেতু যাব আর কিছু করার দরকার নাই। এখানে আমি সিলেক্ট করে দিব ডিবি, এই যে এটা না, ওকে। টেস্ট কানেকশন দিব, হয়ে গেছে, ওকে। এবার এখানে বসে গেছে কানেকশন স্ট্রিংটা। আমি এখানে কন্ট্রোল এসএফে কপি করতে পারি, তারপরে এটা আমি সেভ করে ক্লোজ করে দিই। এবার এই কানেকশন স্ট্রিংয়ের জায়গায় আমি এটা পেস্ট করে দিতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? এখন এরকম কানেকশন স্ট্রিং তো আমি আরও 40-50 জায়গায় ইউজ করবো, বা 2-3 হাজার জায়গায় ইউজ করবো। ডাটাবেস যদি চেঞ্জ হয়, সার্ভার যদি চেঞ্জ হয়, তখন 2-3 হাজার জায়গায় খুঁজে খুঁজে চেঞ্জ করতে হবে না। এই জন্য আমি এটা আসলে করবো না, আমি এটা দুষ্টামি করছি। আমার সেটিংসের যে ভেরিয়েবলটা আছে সেটাই আমি ইউজ করব। কোনো স্পেসিফিক প্রজেক্টের সেটিংসের ভেরিয়েবল অ্যাক্সেস করতে গেলে কী করতে হয় দেখেন, প্রজেক্টের নাম, যেহেতু আমার মেইন নেম স্পেস প্রজেক্ট, প্রজেক্টের নামটাই মেইন নেম স্পেস, প্রজেক্টের নাম ডট, প্রপার্টিজ ডট, সেটিংস ডট, ডিফল্ট ডট, এবার পাবেন মাইকন। বোঝা গেছে? এত ডট জন্যই ডট নেট। এবার আমি কি করব, সিএন ডট ওপেন করব। এখন কানেকশন ওপেন নাও হইতে পারে, ঠিক যেই মুহূর্তে আপনি ওপেন দিচ্ছেন কানেকশন কোড এক্সিকিউট হচ্ছে, ওই মুহূর্তে কেউ তারটা ছিঁড়ে দিল, অনেক কিছু হইতে পারে, সেটা আমরা পরে ঠিক করব। এখন আপনি কি করবেন বলেন? খুশি খুশি? আপনার মিষ্টি কুমড়া এখানে নাই ছোটবেলায়? পুঁই শাক, চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া, মলা ডালা মাছ, ব্যাপারটা হচ্ছে যে বোর্ড হওয়াতে ইয়েটা থাকলে, স্ক্রিন পেপারটা থাকলে এত সমস্যা হইতো না। হোক, বড় করছি। এবার সেকেন্ড স্টেপে যাই, সিস্টেম ডট ডাটা। আমি ক্লান্ত হয়ে গেছি, আপনারা হয়েছেন কিনা জানেন, আমি এত লিখতে পারবো না। বারবার সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট, বারবার যেহেতু লেখাই লাগতেছে, এটার একটা শর্টকাট বের করি। উপরে যেয়ে ইউজিং করে দিয়ে আসি সিস্টেমের ভিতর ডাটা, ডাটার ভিতরে এসকিউএল ক্লায়েন্ট। তাহলে এর ভিতরের কোডগুলো এবার আমি সরাসরি ডাইরেক্ট পাবো। ঠিক আছে, ঢাকা শহরের মতো সেটিং বা ডাইরেক্ট বাস না, একদম এটা আসলেই ডাইরেক্ট বাস। তাহলে এটা বলি হচ্ছে এসকিউএল কমান্ড। এই ওরাকলে কি হইতো? ওরাকল কমান্ড। ওএলডিবিতে কি হইতো? ওডিবিসিতে কি হইতো? একটা শিখলে 4টা শেখা হচ্ছে, ওগুলো ফাও, বাইরে বলবেন না। সিএমডি ইকুয়াল টু নিউ এসকিউএল কমান্ড। এবার এই কমান্ডটাকে আমি কোন কানেকশন ইউজ করে এক্সিকিউট করব, সেক্ষেত্রে বলি সিএমডি ডট কানেকশন ইকুয়াল টু সিএন।
দেন আমাকে বলতে হবে সিএমডি ডট কমান্ড টেক্সট। এখন কমান্ড টেক্সট কেন? কারণ আমার এসকিউএল কিউরি পাঠাইতে হবে। ও তো আর সি শার্পের কোড বোঝে না, ও শুধু বোঝে এসকিউএল কমান্ড। তাহলে ইনসার্ট করার এসকিউএল কমান্ড কিছুটা এরকম, ইনসার্ট ইনটু ওয়ালা, ইনটু বানান এই তো না? আচ্ছা, টেবিল না সিটি? টেবিল নেম, টেবিল নেমটা হচ্ছে সিটি। কোন কোন ফিল্ডে ডাটা পাঠাবো? শুধু নেম ফিল্ডে, আর কোনো ফিল্ডে ডাটা পাঠাবো না। তারপরে ভ্যালুস, ভ্যালুস লিখে হচ্ছে আমি নেমে পাঠাবো যেই ডাটা সিঙ্গেল কোটেশনের ভিতর, কারণ এটা ভার ক্যারেক্টার, ভার ক্যারেক্টার সিঙ্গেল কোটেশনের ভিতর পয়েন্ট করাতে হয়। এখন এইখানে একটা ভেরিয়েবল বসবে না ভাইয়া? তাহলে আগের স্ট্রিং শেষ করো, তারপর ওটার সাথে কনকানেক্ট করো ভেরিয়েবল, ভেরিয়েবলের সাথে কনকানেক্ট করো পরের স্ট্রিংটুকু, ঝামেলা। এখানে শর্টকাট হচ্ছে এই যে ভেরিয়েবলের জায়গাটুকু আপনি বের করেন, যেই জায়গায় ভেরিয়েবল বসাবেন দুইটা ডাবল কোটেশন, মাঝখানে কাটছর, দুইটা প্লাস, মাঝখানে কাটছর, ভেরিয়েবল। ভুল হওয়ার কোনো চান্স নাই, দুই একবার কাজ করলে আপনি নিজেই বুঝে যাবেন। কারণ ওইখানেই ভেঙে তো আগেরটার সাথে ভেরিয়েবল, তা ভেরিয়েবলের সাথে পরেরটা, দুইটা ডাবল কোটেশন মানে আগেরটা শেষ পরেরটা শুরু, দুইটা প্লেস মানে আগেরটা থেকে কনকানেক্ট হবে পরেরটা থেকে কনকানেক্ট হবে, আর মাঝখানে আমার ভেরিয়েবলের জায়গাটা বের হয়ে গেল। দুইটা ডাবল কোটেশন, মাঝখানে কাটছর, দুইটা প্লাস, মাঝখানে কাটছর, বাকিটা বুঝে যাবেন, আল্লাহ ভরসা। এবার আমার এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করতে গিয়ে অনেক প্রবলেম হতে পারে, অনেক ধরনের এক্সেপশন হতে পারে, হাজার হাজার ধরনের। এই কারণে এইখানে যেহেতু আমি জানি প্রবলেম হইতে পারে, সেহেতু আমি সফটওয়্যার হ্যাং করার রিস্ক নিতে চাচ্ছি না। আমি এখানে বলবো ট্রাই, চেষ্টা করো। কী চেষ্টা করবে? সিএমডি ডট এক্সিকিউট নন কিউরি। যেহেতু ইনসার্ট করবো সার্ভারে গেলেই হয়েছে, আমার আর কিছু জানার দরকার নেই, আমি কি রিটার্নে কিছু চাই না। তাহলে এক্সিকিউট নন কিউরি। যদি এটা ঠিকঠাক হয়ে যায়, যদি এটা ঠিকঠাক হয়ে যায় তাহলে মেসেজ বক্স ডট শো করব সিটি, সুন্দর করে বলি, নিউ সিটি ইউজার ক্রিয়েটেড বুঝে হোক, আপনি ইনসার্টেড দিলেও দেন, কোনো সমস্যা নেই। আর দিতে হবে টিএক্সটি নেম ডট টেক্সট ইকুয়াল টু ফাঁকা টিএক্সটি নেম ডট ফোকাস। আর ট্রাই করে যদি কোথাও আটকায় যায়, আটকালে এখানেই আটকাবে, তাহলে লাভ দিয়ে ক্যাশে যাবে, এক্সেপশনটা সে হ্যান্ডেল করবে। এক্সেপশন হ্যান্ডেল করতে গেলে আমার এখানে লিখতে হবে ক্যাশ, হ্যাঁ এক্স্যাক্টলি তাই, এক্সেপশন, এটা একটা নাম দিই, এটা একটা অবজেক্টে নিয়ে নিই। তাহলে এবার আমি বলবো মেসেজ বক্স ডট শো ইএক্স ডট মেসেজ, কারণ ইএক্সটা একটা অবজেক্ট, ওর একটা প্রপার্টি আছে মেসেজ, যেখানে আমি সব পাবো। এখানে আর কিছু করার দরকার নাই। এখন ট্রাইয়ে যাক আর ক্যাশে যাক, আমি ফাইনালি লিখে ট্রাইয়ে যাক, ক্যাশে যাক, জেটেতে যাক, ফাইনালি লিখে আমি সিএন ডট ক্লোজ করে দিই। এটা থিওরি বলে, আর আমি বলি এই এক্সট্রা কোড আমি লিখবো ক্যারে, ট্রাইয়ে যাক ক্যাশে যাক ফাইনালিতে তো যাবেই, তাহলে এইভাবেও বলা যায় না ট্রাইয়ে যাক ক্যাশে যাক নিচে তো আসবেই। তাহলে আমি খামাকা কষ্ট করে ফাইনালি লিখতে যাবো কেন? আমার তো নিচে লিখলেই হচ্ছে। ফাইনালি লেখো, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট শেষ করো, মাঝখানে ইয়ে লাগো, তো অত ঝামেলাতে আমি নাই। এবার আমি দেখবো এটা ইনসার্ট হয়েছে কিনা, দেখবো, রান করলাম। এই কোডগুলো বোঝার চেষ্টা করেন না, জাস্ট স্টেপগুলো বোঝেন। রেফারেন্স সিটি নিউ, তাহলে ঢাকা। এখন ভুল হয়েছে হোক, আমরা পরে এডিট শিখবো না, তখন এটা ঠিক করবো না, ততদিন ঢাকা চলুক। আর একটা এন্ট্রি না দিলে হবেই না, সব জায়গায় আছে, দিলাম না। এবার আমরা এখানে টেবিলে আসি, রিফ্রেশ করি, ডাটাবেজে আমার দেখতে হবে ডাটাগুলো ইনসার্ট হয়েছে না, আমি এমনি এমনি তালি দিয়ে তালি অপচয় করলাম। ইনসার্ট হয়ে গেছে। এখন ইনসার্ট হয়েছে, ইউজারকে ওইখানে ইনসার্ট করে এখানে এসে দেখবে, ওকে। তাহলে এইখানে আমার দেখাইতে হবে। তাহলে নিউতে আমি কোনো কাজ করতে রাজি না, ঠিক আছে, ওটা আছে গেছে, আরও অনেক কিছু বাকি ছিল, থাক। এবার আমরা সিটিতে যাব। এবার সিটি যদি দেখে আমাকে টেবুলার ফরম্যাটে দেখাতে হবে না? উইন্ডোজ বেস অ্যাপ্লিকেশনে বা ডটনেট ফ্রেমওয়ার্কে টেবুলার ফরম্যাটে ডাটা দেখানোর জন্য কিছু কন্ট্রোল আছে, সেগুলো আপনি ডাটা ট্যাবে পাবেন। এই যে টুল বক্সে ডাটা ট্যাবে এসে আমরা নিলাম ডাটা গ্রিড ভিউ। যেহেতু এটা টেবিলের মতো, পুরো ডাটা এখানেই দেখাবে, এটাকে আমরা এইরকম করে দিই, তারপর এরকম করে দিই, ফিল করাই দিই,
তারপর নিচে এসে এরকম করে দিই এবং এর সুন্দর একটা নাম দিই, প্রপার্টিজে গমনপূর্বক এটার নাম দিই হচ্ছে ডিজিভি ডাটা। এখন এটা তো সার্চের জন্য, এটার নাম দিয়ে দিই হচ্ছে টিএক্সটি সার্চ। সার্চ এখনই করতেছি না, একটু পরে করব। এবার এখানে বাটন নেই, এই টেক্সট বক্স ফাঁকা রেখে যদি সার্চ করে সব ডাটা লোড হবে, আর যদি কিছু লিখে সার্চ করে তাহলে সার্চ অনুযায়ী যা মিলবে তারাই আসবে। ও বাটনটা তো নাম দিতে হবে, তাহলে এটার নাম দিচ্ছে বিটিএন সার্চ এবং এখানে লেখা থাকবে এম্পারসেন্ট সার্চ। এবার সার্চে ক্লিক করলে আমার ডাটা আসবে, ডাটা আসুক আর যাক যাই হোক না কেন ডাটাবেজের কানেকশন সেম হবে, ঠিক আছে? কে কে যেন বলছে ঠিক নেই। সার্চে ক্লিক করি, এখানে পেস্ট করি। এবার এই যে এসকিউএল কমান্ড পাচ্ছে না, খেয়াল করছেন? হ্যাঁ, ওইটাও চাক্কা ঘুরাইতে হবে। ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট। এবার আমরা কমান্ড টেক্সট নিব, সিএমডি ডট কমান্ড টেক্সট ইকুয়াল টু, এবার ডাটা সিলেক্ট করে নিয়ে আসবো, সিলেক্ট অল ফিল্ড ফ্রম সেটিং। ঘটনা আছে ডাটাবেজে আইডির নাম এইভাবে থাকলে এইভাবেই আসবে, এইভাবে থাকলে এইভাবেই আসবে, এইভাবে থাকলে এইভাবেই আসবে। আমাকে আবার ডাটাবেজে দেখতে হবে সি শার্প কেস সেন্সিটিভ, এসকিউএল কিউরি কেস সেন্সিটিভ না, যার কারণে আবার ডাটাবেজ দেখার বদল আমি এখানে ছোটো হাতের আইডি ছোটো হাতের নেম দিয়ে দিই, এসকিউএল সার্ভারে কোনো প্রবলেম করবে না। আর এখানে আমি দেখতেই পাচ্ছি কলাম কী কী আসবে, কলাম আসবে আইডি আর নেম। তো আমরা এখানে লেখার প্র্যাকটিস করব, স্টার অ্যাভয়েড করব, ঠিক আছে? আমরা নিশ্চয়ই কেউ স্টার নই, অতএব ওটা অ্যাভয়েড করি। এবার যেহেতু আমি রিটার্ন চাচ্ছি, ডাটাবেস থেকে পুরো টেবিল চলে আসবে না। টেবিল আমরা রিয়েল লাইফে যে অ্যারেগুলো শিখি, সি শার্পে যে অ্যারে আছে, এই অ্যারে ডিক্লেয়ার করে কতগুলো ইন্ডেক্স হবে, কতগুলো রো হবে, কতগুলো কলাম হবে ডিক্লেয়ার করে করতে করতে আপনার 2-300 লাইন শেষ। এত কষ্ট করে আমি করতে পারবো না। তার চেয়ে টেবিল ধরে রাখার জন্য, ডাটাবেসের টেবিল যেভাবে থাকে এক্স্যাক্টলি ওই স্ট্রাকচার ওই স্কিমা অনুযায়ী টেবিল ধরে রাখার জন্য সি শার্পে সুন্দর একটা ভেরিয়েবল আছে ডাটা সেট, একটা অবজেক্ট করাই আছে। অতএব আমি ডাটা সেট ইউজ করব। তাহলে ডিক্লেয়ার করি ডাটা সেট। এই ডাটা সেটে কেন জানি এসকিউএল টেসকিউএল নাই, তার মানে ডাটা ওরাকল থেকে আসুক আর অ্যাক্সেস থেকে আসুক আর এসকিউএল থেকে আসুক, ডাটা সেট একটাই সবার জন্য কাজ করবে, ঠিক আছে? এমনও হতে পারে 3 ধরনের ডাটাবেজে কানেক্ট করে আপনি 3টা টেবিল জয়েন করে আনে ডাটাবেজে রাখতে পারবেন। হ্যাঁ, তাহলে ডাটা সেট ডিএস ইকুয়াল টু নিউ ডাটা সেট। এই নিউটা কেন দেয় আর ব্র্যাকেটটা কেন দেয় এই ব্যাখ্যা নেক্সট ক্লাসে, আজকে তো আর শেখাচ্ছি না। এখন ডাটাবেস থেকে এতগুলো ডাটা আসবে, আসে কি একবারে ডাটা সেটে ভর্তি হয়ে যাবে? একটা একটা করে ফেজ হবে, ডাটাবেসের স্ট্রাকচার দেখবে, ওই স্ট্রাকচার অনুযায়ী ডাটা সেটে টেবিল ক্রিয়েট হবে। এত কাজ করার জন্য সম্ভব না কোড করা, তাহলে আমাদের কিছু একটা লাগবে, অ্যাডাপ্টার। এই যে অ্যাডাপ্টার, হ্যাঁ, কারণ আসে হচ্ছে এসি কারেন্ট আর আমার ল্যাপটপের ব্যাটারি নেয় ডিসি কারেন্ট, তো কে ওইখানে বসে বসে এসিকে ডিসি করবে? অ্যাডাপ্টার। এই সেম কনসেপ্ট, ডাটাবেস থেকে ডাটা যেই ফরম্যাটে থাকে সেটাকে তুলে এনে মেমোরিতে রাখা সোজা কথা না। অতএব এইটার টেনশন আমরা যেহেতু এসকিউএল ডাটাবেস কানেক্ট করছি, এসকিউএল ডাটা অ্যাডাপ্টারের হাতে ছেড়ে দিই এবং এটার নাম দিই ডিএ ইকুয়াল টু নিউ এসকিউএল ডাটা অ্যাডাপ্টার। এবং এই ডাটা অ্যাডাপ্টারকে বলতে হবে শুধু কমান্ডটা, কোন কমান্ড এক্সিকিউট করে সে নিয়ে আসবে ডাটা। এবার বলি ডিএ ডট ফিল, এই ফিল বলাতেই সে ডাটা সেটে দিয়ে দিবে। একটা ডাটা সেট থেকে অনেকগুলো টেবিল, একটা ডাটা সেটে যদি 10টা টেবিল থাকে এদের নাম্বারিং হবে 0, 1, 2 এভাবে 9 পর্যন্ত। তাহলে একটা ডাটা সেটে যদি একটাই টেবিল থাকে আমাদের এই ক্ষেত্রে 0। গুড। আমরা আগে cn ডট ক্লোজ করে দিই, তারপর বলি ডিজিভি ডাটা ডট ডাটা সোর্স, যেহেতু র্যামে আসেই বলে দিই ডিএস ডট টেবিল 0। হয়ে গেল, কিন্তু হইলেই তো হবে না, দেখতে হবে, তাই না? রেফারেন্স সিটি সার্চ, ডাটা আসতে যে একটু সময় নিল ইউজার কিন্তু বোঝে নাই, বাট ভিজুয়াল স্টুডিও যখন আমি ডিবাগ করছি, এই যে দেখেন ঘুরতেছে, এটা আমার সফটওয়্যার হলে ভালো হতো না? তাহলে আমি এই কাজটা শুরুর আগে বলবো হচ্ছে দিস মানে এই ফর্ম ডট কারসোর ইকুয়াল টু, কারসোরের লিস্ট আছে কোথাও বানানোই আছে, ডট ওয়েট কারসোর। বাকিগুলো আপনি বাসে বাসে নিতে পারেন, এখন অত সময় নেই। আর যখন কানেকশন ক্লোজ হবে ডাটা গ্রিড ভিউ লোড হয়ে যাবে,
তখন আমি আবার বলবো দিস ডট কারসোর ইকুয়াল টু কারসোর্স ডট ডিফল্ট। এবার রান করে দেখি। ওই তো বললাম জানলে কিছুই না, না জানলে অনেক কিছু। দিব সার্চ, আসছিল না? এখন সমস্যা হচ্ছে এখানে টেবুলার ফরম্যাটে ডাটা দেখাবো, এখানে তো আমি এন্ট্রি দিব না। এন্ট্রি দেওয়ার জন্য কত সুন্দর ফর্ম বানাইছি, এখানে আমি এই যে ডাবল ক্লিক করে এডিটও করবো না। তারপরে এক জায়গায় ক্লিক করলে পুরো রো সিলেক্ট হবে, এগুলো কিছু ইস্যু আছে। এখন আমি দেখতেছি আইডি 1 করতেছি দিনাজপুর, হইতে পারে না? অনেক বড় রো হলে একটা অল্টারনেট শেড থাকতে হবে, এই কাজগুলো করতে হবে, না হলে এখানে আমি কিছুই করবো না। একটা ব্যাপার, একটা কাজ করলাম, এটা সুন্দর করে করতে হবে না, আদার্স তো কাজের প্রতি ডেডিকেশন প্রকাশ পাবে না। রাইট ক্লিক করি গ্রিডে, প্রপার্টিসে গমন পূর্বক প্রথমে এসে আমরা বলি ব্যাকগ্রাউন্ড কালার আপনি সাদা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কই সাদা করে দিতে পারেন, আমি করবো না, যেটা আছে ওটাই থাক। প্রথমে আমরা যাবো সিলেকশন মোড। সিলেকশন মোডে গিয়ে আমরা অনেক অপশন আছে, দেখলেই বোঝা যাচ্ছে। আমি দিব ফুল রো সিলেক্ট। এক, অল্টারনেট শেড আনার জন্য আমাকে বলতে হবে অল্টারনেট রো ডিফল্ট সেল স্টাইল। এখানে ব্রাউজে ক্লিক করে হালকা একটা কালার দেবেন, সেটা বিশ্রী কালার হোক আর সুন্দর কালার হোক, খুবই হালকা একটা কালার দেবেন। ওকে, এই গেল দুইটা। আর এটার স্মার্ট ট্যাগে ক্লিক করে এনাবল অ্যাডিং, এডিটিং, ডিলিটিং উঠাই দিব। এবার রান করি। ঠিক আছে, যেখানে ক্লিক করি দুইটা রো সিলেক্ট করছে। এবার ইউজার বলবে কি, আমি তো আইডি দিই নেই, আইডি আসলে কই থেকে? আইডি তো আমি আসলে ইউজারের কাছে দিনে ওকে দেখাইতেও পারি না, আইডি আমার সিস্টেমের জন্য আমি ইউজ করব। তারপর এই ফর্মটা যখন শুরুতেই যখন আসে তখন আমি বুঝতে পারি না কি টেবিল আসবে, তার কলাম কি কি বোঝা যায়? তাহলে এইটারও প্রপার একটা ম্যানেজিং সিস্টেম আমার শিখতে হবে। সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে। স্মার্ট ট্যাগে ক্লিক করি গ্রিড ভিউয়ের, তারপর এডিট কলামে যাই, অ্যাড করি। এখানে কলামের নাম দিব কল আইডি। আমি তো জানি আইডি আর নেম কলাম দুইটা, অর্থাৎ নাম দিব কল আইডি আর হেডার টেক্সট দিব আইডি। এটার ভিজিবল উঠাই দিব, এটা দেখা যাবে না, কিন্তু এটা থাকবে। অ্যাড করে আর একটা নাম দিব কল নেম এবং এটার হেডার টেক্সট দিব নেম। সিটি ফর্মে তো আছি, অ্যাড দিই, এটা ভিজিবল টিক দিব, টিক দিয়ে অ্যাড দিব। এবার নেম ফিল্ডের ডাটাবেস থেকে যে নেমটা আসবে সেটা বসবে এবং আইডি ফিল্ডের ডাটাবেস থেকে যে আইডি কলামটা আসবে সেটা বসবে। এটা ডাটা প্রপার্টি নেমে বলে দিতে হবে, না বলে দিলে সর্বনাশ হয়ে যাবে। ওকে দিই। এবার আমি রান করি। দেখছেন কত কিছু, কিন্তু এই গ্রিড ভিউ আর বলবো না, পরবর্তীতে গ্রিড ভিউ যখন বলবো তার মধ্যে এটা আপনাদের ক্লিয়ার করতে হবে। এটা তো সাজানোর বিষয়, এখানে খুব কঠিন কিছু নাই। সার্চ, তাহলে আগে থেকে আসছে, আইডিটা কিন্তু লোকায় আছে। এখন আমার গ্রিড ভিউ যত বড়, গ্রিড ভিউ, আচ্ছা এই ফর্মটা ছোটো আসতেছে, বারবার বড় করে নিতে হচ্ছে, এটারও একটা ব্যবস্থা করতে হবে। গ্রিড ভিউ যত বড়, পুরোটা অত বড় হলে ভালো হতো না, ফিল হয়ে থাকতো, এইটা ঠিক করতে হবে। আর এই ফর্মটা শুরুতে বড় হয়ে আসবে সেটা ঠিক করতে হবে। আগে এফআরএম মেইন, আরে বাপ, এফআরএম মেইন সিলেক্ট করব। এটার স্টার্ট পজিশন না উইন্ডোজ স্টেট, নর্মাল আছে, ম্যাক্সিমাইজ আছে, মিনিমাইজ আছে। আমরা মিনিমাইজ সিলেক্ট করে দিলাম, তো বলছি মিনিমাইজ, দেখাইছি ম্যাক্সিমাইজ। যাদের মনোযোগ নেই তারা ধরা খাবে। এরপর সিটিতে আসি, এই গ্রিডটার অটো সাইজ কলাম মোড খুঁজে বের করেন তো। অটো সাইজ কলাম মোড নাম দেয়া আছে, আমরা এখানে দিব ফিল। বাকিগুলো দিলে কি হয় আপনারা দিয়ে ডিবাগ করে দেখবেন। কেউ বিরক্ত হচ্ছে? আমার কেন জানি মনে হলো আমার কেউ চেয়ারের উপর ঝাপতেছে। যাক, গরিব মানুষ, আমি কত কিছু মনে হইতে পারে, এগুলো অ্যাভয়েড করেন। এই যে বড় হয়ে আসছে, দাঁড়ান এটা শুধু দেখাই কোশ্চেনটা নিচ্ছি। সার্চ করি, পুরাটা জুড়ে আসছে। আগের চেয়ে একটু বেটার না? সাধারণত একটা দুইটা কলামের টেবিল খুব কম থাকবে, ম্যাক্সিমাম 10-12টা 14-15টা হবে। এই যে এই পাওয়ারটা, এটা দরকার হইতে পারে পরে যখন আমরা ডিলিট করবো, মাল্টিপল যদি সিলেক্ট করি, দরকার আছে। আর যদি এখন তো দরকার না থাকে, পরে কেমনে ক্যান্সেল করে সেটা পরে দেখবো। ঠিক আছে, পাক্কা? ওকে, এখন সার্চটা করি। হ্যাঁ, আর কেউ কিছু বলতে চাইছিল?
আপনার ইউজ করে অভ্যস্ত হইতে হবে, যাতে আপনি এরকম ক্লিক বাজি করে একবারে চলে যেতে পারেন, একটা আইডিয়া চলে আসবে। এটার জন্য মিনিমাম 2 বছর পার ডে কমপক্ষে 8 ঘন্টা করে প্র্যাকটিস করতে হবে। 2 বছর 8 ঘন্টা করে না বলা যাবে না, ভুলে যাই আমি। এবার হ্যাঁ চালু করছি, আবার কেবল চালু করলাম। রেডি রেডি রেডি, সার্চেটটা করি ভাইয়া। তার আগে ফর্মটা একটু বড় করে দেখেবার স্বাদ জাগিল মনে। কেমন হয়েছে? বাকিগুলো অ্যাডজাস্ট হয়নি, তাই না? এইবার এই অ্যাডজাস্টটা হ্যাঁ, এইটাকে আমরা প্রপার্টিজে যাই, অ্যাঙ্কর নামে একটা প্রপার্টি খুঁজে বের করি। এখন প্রপার্টি সহজে খুঁজে বের করার জন্য আপনার যেভাবে ভালো লাগে, ক্যাটাগরিগুলো বোল্ড হয়ে থাকবে, ওইভাবে আপনি খুঁজে বের করতে পারেন চাক্কা ঘুরে, অথবা A to Z দিতে পারেন। আমার মতে এটা বেস্ট। আপনি যেই নেম প্রপার্টি শুরুতে থাকে এটা A to Z এর মধ্যে পড়ে না, এই 3টা, আর বাকিগুলো A to Z সাজানো থাকে, ঠিক আছে? এটা আপনি ইউজ টু হয়ে যাবেন। যেমন আমি কিন্তু এখন খুঁজতেছি না, আসলে কি খুঁজতেছি না, মাইন্ড সেট হয়ে গেছে ওটার সাথে, কোথায় গেলে পাওয়া যাবে একটা আইডিয়া হয়ে গেছে। দেখ আর বলবো না, অ্যাঙ্করে যাই, দেখা যায় নোঙ্গর করা আছে বামে আর উপরে, যার কোনো ফর্ম যতই করা হোক ও বামের দিকে আর উপরের দিকে ঘেসে আছে, ওই 2 সাইডে ওকে বাঁধে দেওয়া আছে। তো আমি একটা কাজ করি, এটাকে এলাস্টিক বানাই দিই, মানে চারদিকে যখন এটাকে বাঁধে দিব, আর এই নিউটাকে আমি ইয়ে করবো হচ্ছে অ্যাঙ্কর কই গেল, এই যে দেখছেন, এখনই চাপা মারলাম, এখনই ভুলে গেছি। এটাকে আমি ডানে আর উপরে বেঁধে দিব। তাহলে এবার রান করি, কি দিছি আমি, আমার দোষ নেই। এবার যদি আমি এটা বড় করি, দেখেন নিউটা ডানে সরে যাচ্ছে, বামের জায়গায় ছেড়ে দিচ্ছে, উপরে ডানে আর উপরে ফিক্সড রাখছে। আর বেচারা গ্রেট ভিউ সিরিয়াস অ্যাপটা হয়ে গেছে, তাই না? এখন হোকও, কিন্তু এই যে ছোটো হয়ে যাচ্ছে, এটাও সমস্যা। তাহলে আমি শুরুতে তো এটার একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে ঠিক করছি, একটু দেখতেছি যখন এটা শেষই করে আসছে। এটার আমরা সাইজ দেখতেছি হচ্ছে কই, এই যে সাইজ 498/456, এই সাইজটাই আপনি কপি করে মিনিমাম সাইজে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি কোনো কারণে দেখা হলো ডিজাইন আমার তো এখনো অত ভালোভাবে আইডিয়া আসে নাই, বড় করা লাগলো, ছোটো করা লাগলো, তখন আবার এগুলো ডিফাইন করতে হবে, এগুলো নিয়ে টেনশনেই আপনার মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি বলি কি, এটা লোডে যাবেন, এটা লোডে গিয়ে রান টাইমে ঠিক করে দিবেন, দিস ডট মিনিমাম সাইজ ইকুয়াল টু দিস ডট সাইজ। যা, এখন আপনি ডিজাইন টাইমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে যত বড় করেন না যাই করেন, ফর্মটা যখন লোড হবে, যেই সাইজে লোড হবে ওর তো ছোটো আর ওকে করা যাবে না, চাইলে বড় করতে পারবে। তার প্রমাণ এই যে এই, আর ছোটো হবে না, যতই চেষ্টা করেন বড় হবে, এবং যেই সাইজে আসছিল সেই সাইজটা হবে, কিন্তু এই সাইজ ছোটো হবে না। বোঝা গেছে? তাহলে এখানে শুধু সার্চের কাজটা করি। ওকে, কিছু সিটি আছে আমার লুকানো অবস্থায়, অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া কেউ জানবে না। যদি এমনটা আমরা ভাবি, তাহলে ডাটাবেসের স্ট্রাকচার একটু চেঞ্জ করি। রাগ করবেন না তো? রাগ করার কি আছে? সিটি ডিজাইন, এখানে আমি দিলাম অ্যাডমিন, এবং এটা দিলাম BIT, বিল্ডিং টেকনোলজি লিমিটেড, এটা অ্যালোনাল করে দিলাম, ঠিক আছে? এবার যদি আমি রান করি এবং সিটি ওপেন করি, এগুলো তো ফলস, না দিলেও চলতো, তো দিলাম আর কি। মনে করি নোয়াখালীটা শুধু অ্যাডমিন দেখতে পারবে, মনে করতে তার দোষ নাই, নোয়াখালীটা শুধু অ্যাডমিন দেখতে পারবে, আর বাকিগুলা সবাই দেখতে পারবে, নোয়াখালী দেখতে পারবে না। এটা এমনিতেই জাস্ট এমনি। হ্যাঁ, এবার আমরা ভিজুয়াল স্টুডিওতে গিয়ে আমরা যা সার্চের কোডটা নিশ্চিতভাবে এখানে কোড করতে হবে না, যে হয়ার কি যেন ছিল, অ্যাডমিন ইকুয়াল 1 দেওয়া যায়, অথবা ট্রু দেওয়া যায়। অ্যাডমিন ইকুয়াল দেওয়া লাগবে না, তো SQL। এবার রান করে এটা টেস্ট করে দেখি কাজ করে কিনা। এটা আমি এমনি দিলাম, কি মনে হলো দিলাম, নিজেও বুঝে দেনি।
ধরছে, এই কিউরিটাতেই ভুল হয়েছে। হ্যাঁ, আপনারা কাউকে বলেন না, আমি এখনো ঠিক করে ফেলতেছি। ডাটাবেজে রাইট ক্লিক পূর্বক নিউ কিউরিটা টেস্ট করে নিই। এসকিউএল কিউরিতে ভুল হলে এক্সেপশনে যাবে। ওটাই ঠিক ছিল, ও পারে, আমি পারি না। তাহলে অ্যাডমিন ইকুয়াল টু ফলস, কারণ অ্যাডমিনটা আমি দেখাবো না, তো শুধু অ্যাডমিন ঢুকলো এটা পাবে। তো আপাতত আমি এখানে 0 দিই এবং রান করে একবার দেখি, এটা না হলে তার আগাইতে পারতেছি না। তাহলে নোয়াখালী আসে নাই, এই পর্যন্তই। এবার আমরা সার্চের কোডটা আর না করি, ওটা খামাখা বাড়বে, ওটা এখন ইম্পর্টেন্ট না, পরে আমরা বুঝে বুঝে করবো না, নাকি করি? লিখছি যখন, আমি আসলে যেটা দেখাতে চাচ্ছি ওটা একটু এলোমেলো হয়ে গেছে। সবাই আসি, সার্চ আমি তখনই করব যদি টিএক্সটি সার্চ ডট টেক্সট নট ইকুয়াল টু ফাঁকা হয়, তার মানে ওইখানে কিছু লিখছে, তার মানে আমাকে সার্চ করতে হবে। সার্চ করতে হলে আমি এক্স্যাক্টলি ম্যাচ করাইতে পারি, অথবা আমার মনে নাই, সিটিতে সার্চ করতেছি মানে সিটির নাম মনে নাই, ঠিক আছে? সিটির নাম হয়তো ময়মনসিং, আমার পুরো স্পেলিংটাই মনে নেই, আমি শুধু সিং দিয়ে দিলাম যাতে আসে আমি স্পেলিংটা দেখতে পারি, এমনও তো হতে পারে। তাহলে এখানে যদি হয় তাহলে আমার বলতে হবে সিএমডি ডট কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু, আরও যোগ হবে, তাই না? এখন খেয়াল করে দেখেন উপরে একটা হয়ার আছে না, অতএব আমি আর একটা হয়ার দিতে পারতেছি না, এখানে আমাকে বলতে হবে অ্যান্ড, তারপরে আমাকে বলতে হবে নেম লাইক, যেহেতু আমি ওয়াইল্ড ক্যাট সার্চ করবো, যদি তারপর লাইকের ইয়েটা হয় হচ্ছে এরকম, লাইক দেওয়ার পর পার্সেন্ট হয়। যদি আমি এমডি দিয়ে খুঁজি তাহলে এমডি দিয়ে শুরু, পার্সেন্ট, শেষে যা হয় হোক। যদি আমি শেষে মিয়া খুঁজি তাহলে পার্সেন্ট দিয়ে শুরু আর শেষে হচ্ছে মিয়া। এখন ওই যে কেউ নোয়াখালী আছেন কিনা, তাহলে তো এতক্ষণ জিজ্ঞেস করা উচিত ছিল, যদি যে কোনো জায়গায় আমি খুঁজি নামের শুরুতে শেষে মাঝখানে, কোশ্চেনটা আসেনি কারো মাথায়, তাহলে দুই পাশে পার্সেন্ট দিয়ে দিব, ঠিক আছে? এবং এখানে দিয়ে দিব কি ভেরিয়েবল, ভেরিয়েবলকে আমরা দিব দুইটা ডাবল কোটেশন মাঝখানে কাটছ, দুইটা প্লাস মাঝখানে কাটছ, ভেরিয়েবল টিএক্সটি সার্চ ডট টেক্সট, ভুল হওয়ার কোনো চান্স নাই। এবার দেখি এটা কাজ করে কিনা। সবই আসছে। এবার আমি খুঁজতেছি পুর, যতগুলো পুর আছে, দিনাজপুর, রংপুর, আর কি যেন আছে, পার্বতীপুর, পুরগুলো আসছে না, ফরিদপুর, ওরগুলো সব চলে আসছে। সার্চটা কাজ করছে পাক্কা? আচ্ছা, এবার সবাই দেখেন এখানে কিছু ডাটা আছে যাটা অ্যাডমিন ছাড়া কেউ দেখতে পারবে না, পয়েন্ট নাম্বার 1। আবার নিউ এন্ট্রিতে কেউ একজন চিন্তা করলো তাহলে এটা ডাটাবেস তো, আচ্ছা তাহলে আইডি থাকতে পারে, নেম নামে একটা ফিল্ড থাকতে পারে, তাহলে সে এন্ট্রি দিল এইরকম এ সিঙ্গেল কোটেশন, ঠিক আছে? তারপরে এরপরে তো ফিল্ড শেষ, ফিল্ড শেষ হলে একটা সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট পড়ে না, দিয়ে দিল ফার্স্ট ব্র্যাকেট, দিয়ে দিছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর এইখানে বলল ডিলিট ফ্রম, এটা যেহেতু সিটি, টেবিলের নামটা সিটি হইতে পারে, তারপর দিয়ে দিল দুইটা কমেন্টস, এটা কপি করি, কপি করে আমরা এখানে নোটপ্যাডে যাই, পেস্ট করি। এবার এটা আমি সেভ দিব, ভাইয়া সেভ দিব, এ আর এখন কি নিউ সিটি ক্রিয়েটেড, তাই না? হ্যাঁ, এবার সার্চে যান তো এবং ডাটাবেজে যান, ডাটাবেজে যান, ওই অ্যাডমিন সব আলেগুল গায়েব হয়ে গেছে। ঘটনা কি ঘটছে, ঘটনা কি ঘটছে? এটা এসকিউএল ইনজেকশন, হ্যাকিংয়ের সর্বপুরাতন পদ্ধতি, যেটা এখনো চলতেছে, ঠিক আছে? হ্যাকিংয়ের প্রথম ঘটনা কবে ঘটছে বলেন তো? বাংলাদেশে ওই যে র্যাবের ওয়েবসাইট হ্যাক করে হ্যাকিং হয়, তারপরে ভারত বাংলাদেশের হ্যাকারদের ফাইট টাকা করতে, আমি হ্যাকিংয়ের ঘটনা দেখছি 1992 সালে, বিশেষ করে নিজের চোখে দেখা। সেহেতু আমরা যথেষ্ট দেখছি না, আইডিয়া পাইছি না, এটা 2টা ফিল্ডের, তাহলে 10টা ফিল্ডেরটা কি হবে?
একই রকম হবে, সেম হবে। তাহলে আমি কি 10টা ফিল্ডে যাব নাকি এটা ওয়েব ভার্সনে যাব? সিটিরই ওয়েব ভার্সনে যাই, কারণ আমার এত বড় করে দেখার দরকার নেই তো, আমি শুধু আইডিয়া নিচ্ছি। তবে হ্যাঁ, আমি যদি স্টুডেন্টটা করতাম সিটির মতো এত সময় লাগতো না, কারণ সব কোড করাই আছে, কপি পেস্ট করতাম, তবুও করতে চাচ্ছি না। যাবো এবে, এটা ওপেন থাক, আবার কোড লিখবো কষ্ট হয়ে যাবে, এটা ওপেন থাক। রাইট ক্লিক করি ভেজাল স্টুডিওর আইকনের উপর, আবার ভিজুয়াল স্টুডিও আরেকটা ওপেন করি, তো ভেজালই তো, এর জন্যই এত যন্ত্রণা। আজ পর্যন্ত এই যে 8-10 বছর হচ্ছে ভিজুয়াল স্টুডিও নিয়ে কাজ করি, এর সব ফাংশন আমি নিজেই জানি না, এখনও শিখতেছি, প্রতিদিন শিখতেছি। ওকে, আমরা নিউ প্রজেক্ট নিই। আমরা প্রথমে ওয়েব অ্যাপ্লিকেশন কোথায়? এই যে ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন, আরে কই গেল? এই যে, তাহলে এটার আমরা নিব 3, ওকে দিব। এটা একটু সময় নিবে চালু হইতে, কারণ ওমা এখানে দেখেন MVC আছে আর ওয়েব ফর্ম আছে, যেটাকে আমরা বলি ASP.NET, যেটাতে ডেস্কটপের মতো টেক্সট বক্স, বাটন, গ্রিড ভিউ পাবো, সেইটা হচ্ছে ওয়েব ফর্ম। ঠিক আছে, সেটা হচ্ছে ওয়েব ফর্ম। আমরা এখানে ওকে দিয়ে দিব। বাইরে গেলে আসলে আমাকে বলতে হবে না, যাবেন আসবেন, এটা কোনো ঘটনা না, একটু সময় নেবে। ওয়েবে যেহেতু আমরা জানি HTML আছে, HTML এর সাথে CSS আছে এবং বুটস্ট্র্যাপের কিছু ফাংশনালিটি আছে, জাভাস্ক্রিপ্ট আছে। তো ASP.NET যেহেতু মাইক্রোসফটের একটা টুল, ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, এর সাথে অনেক প্যাকেজ দিয়ে দিছে, যা আমার লাগবে না তাও দিছে, যা অবশ্যই লাগবে তাও দিয়ে দিছে, সব কিছু আগে থেকে প্রি কনফিগার করা, যার কারণে এই টেমপ্লেটটা নিলে অনেকক্ষণ সময় লাগবে তার টেমপ্লেটটা তৈরি করতেই। আর আমার পিসিটাও অনেক আগের, মাত্র 4 GB RAM, সেটাও একটা কারণ। আসুন, তবে অসহায়ের মতো তাকায় থাকলে যে তাড়াতাড়ি আসবে এমনটা কিন্তু না, আমরা তাহলে এই সময় অন্য কাজ করে দিতে পারি। এবার আমরা এমনিতেই রান করি, দেখি ওয়েব অ্যাপ্লিকেশনে কি দেয়। দেখছেন কোনো সার্ভার সেটআপ কিচ্ছু দেওয়া লাগে না, ভিজুয়াল স্টুডিওরই একটা IIS সার্ভার আছে, সেইটারই ইনস্ট্যান্সই রান করাইছে, টেম্পোরারিলি রান করে সেখানে পোর্ট নাম্বার অ্যাসাইন করে আপনার অ্যাপ্লিকেশন রান করাই দিচ্ছে, কিচ্ছু জানা লাগে না। আপনি ধীরে ধীরে কাজ শিখবেন, ধীরে ধীরে সব জেনে যাবেন। বাই ডিফল্ট একটা টেমপ্লেট দিছে, বোঝাই যাচ্ছে এটা একটা বুটস্ট্র্যাপের টেমপ্লেট। ডিফল্ট কিছু মেনু দিছে, আমার এই মেনু দিয়ে কাজ নাই, আমার দরকার একটা সিটি মেনু, সেটাতে ক্লিক করলে সিটির লিস্ট আসবে এবং নিউতে ক্লিক করলে নিউ লিঙ্কে যাবে, আমি এন্ট্রি দিতে পারবো, তাই না? তাহলে এটা ক্লোজ করি। এইটার মাস্টার পেজ বা মেইন পেজ বানানো লাগবে না, কারণ সলিউশন এক্সপ্লোরারে যদি যাই তা আমরা দেখবো site.master নামে একটা মেইন ফাইল বানানোই আছে, এখানে আরও চামচ করে দিছি। তাহলে এটা আমরা ডাবল ক্লিক করি, এটার HTML আমরা দেখতে পাচ্ছি, দেখেন কত লিঙ্ক, খেয়াল করছেন? এখানে আমরা মেনুগুলো যদি খুঁজে বের করি, অনায়াসে খুঁজে বের করা যায়, যে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। তো আমার অত HTML শেখায় লাভ কি? এখানে যাই, জাস্ট এখানে কপি করে দিয়ে দিই এখানে সিটি, আর এটার লিঙ্ক কি হবে? সিটি নামে আমার কোনো ফর্ম নাই, আমি আপাতত শুধু মেনুটা বানালাম। অ্যান্ড সিটি পেজ বানাইতে গেলে মেইন পেজের ডিজাইন আপনার কিচ্ছু জানা লাগবে না, সিটি পেজে শুধু সিটি রিলেটেড কাজ করবেন। এই মাস্টার পেজে সব ডিজাইন করা আছে, ধর এটা ডিস্টার্বিং এলিমেন্ট, মাস্টার পেজে সব ডিজাইন করা আছে, সিটি পেজ মাস্টার পেজের পেটের ভিতর অনায়াসে ঢুকে যাবে। তার প্রমাণ, আমি যদি রাইট ক্লিক করে একটা সিটি পেজ নেওয়ার চেষ্টা করি, রাইট ক্লিক, অ্যাড নিউ আইটেম, যদি আমি মাস্টার পেজের ভিতরের ডিজাইনটা নিতে চাই তাহলে আমাকে ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ, আর যদি ইন্ডিভিজুয়াল ইন্ডিপেন্ডেন্ট পেজ করতে চাই, যেটা আমি নিজেই সব ডিজাইন করব, তাহলে আমাকে নিতে হবে ওয়েব ফর্ম। তো আমরা দেওয়ানগিরি না করে ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ নিই এবং এটার নাম দিয়ে দিই হচ্ছে সিটি, দিব অ্যাড। ওকে, এবার আমরা মাস্টার পেজ সিলেক্ট করে দিই যে কোন ডিজাইনের মধ্যে আসবে। এবার ওকে দিলে একটু ঢং করে একটু সময় নিয়ে এসে আসবে। ওমা তাড়াতাড়ি আসতে দেখি, ওই যে বলছি তো আগে থেকে পেস্টিজে লাগছে। দেখছেন মাস্টার পেজ লোড করতেছে, মানে ওই ডিজাইনটা সে পাইছে। অ্যান্ড সিটি পেজে সাধারণত কী হয়, একটা লিঙ্ক হয়, এখানে আমি বাটন দিব না, ওয়েব পেজে সাধারণত বাটন থাকে না, ওয়েব পেজে থাকে লিঙ্ক, এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য।
এনভায়রনমেন্টগত কিছু পার্থক্য তো থাকবেই। এই জন্য লিঙ্ক নেওয়ার জন্য আমার ট্যাগ টুগ লেখার কোনো টাইম নাই। আমি এখানে নিব লিঙ্ক, এই যে হাইপার লিঙ্ক আছে, খালি ডাবল ক্লিক করব, বসে গেছে। এটার প্রপার্টিজে কমন করব, রাইট ক্লিক করব, এখানে এটার নাম কি আসে যায়, আমি টেক্সটে দিব সিটি। তো সিটি পেজে আবার সিটির লিঙ্ক কেন, এখানে লিঙ্ক দেবো নিউ সিটি। এখন ওই ফর্ম কি আমার আছে এফআরএম নিউ, ওইটাও বানাতে হবে। তাহলে রাইট ক্লিক করি, এবার আমরা এখানে অ্যাড নিউ আইটেম, ওই ফর্ম উইথ মাস্টার পেজ, এখানে আমরা বলি সিটি আন্ডারস্কোর নিউ। এখানকার একটু লেখার মেথডটা আলাদা, তবে চাইলে আপনি ওইভাবেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, নিউ সিটিতে পরে কাজ করি, আগে সিটিতে আসি, এটাতে লিঙ্ক দিয়ে দিই। নিউ সিটির সাথে লিঙ্ক হবে এখানে, এই যে নেভিগেট ইউআরএল, এখানে ব্রাউজ করে শুধু দেখাই দিব নিউ সিটি। কোথায় গেছে, কোনাই, ও আচ্ছা সিটি নিউ, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এটা তো লিঙ্ক জাস্ট নিউ পেজে যাওয়ার জন্য, এখানে আমার সিটির এক্সিস্টিং ডাটাগুলো দেখাতে হবে না। যদি আমি কোড করতে চাই অথবা কোড করতে না চাই, ডাটাতে যাই, ডাটা গ্রিড ভিউ পাওয়া গেছে এখানে বেশি, এই যে ডাটা গ্রিড ভিউ পাওয়া যায় না, বাট গ্রিড ভিউ পাওয়া গেছে, ডাবল ক্লিক করি, আছে থাক এটুকুই। তবে ফরম্যাট যদি করতে চান তাহলে এখানে অনেক ফরম্যাটের টেমপ্লেট আছে, আমি প্রফেশনাল দিলাম, অ্যাপ্লাই, ওকে। এটাও যদি পছন্দ না হয়, এই যে ব্যাক কালার, ফোর কালার, সিএসএস স্টাইল, এই সেই হাবে যাইবে অনেক কিছু আছে, এটার পিছনে আপনি 7 দিন অনায়াসে ব্যয় করতে পারবেন। মনে করেন একদম বৃষ্টি আসতেছে, কোথাও যাওয়ার জায়গা নেই, বাসা থেকে বের হতে পারবেন না, 7 দিন এটা নিয়ে বসে কাটাতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এইখানে যদি আমি ডেস্কটপের মডেলেই আগাইতে চাই, এখানে একটা টেক্সট বক্স হবে না ভাইয়া, যেটা কি হবে প্রপার্টিস, এটার নাম হবে টিএক্সটি সার্চ। শিওর? আমার তো মনেই ছিল না, আল্লাহ, তাহলে এটা ধৈর্য সারে দিয়ে এর পাশে, ও আল্লাহ, হ্যাঁ এবার ঠিক আছে। এখানে হচ্ছে ফ্লো লেআউট, মানে পানি ঢাললে একদিকেই যাবে, নিচের দিকেই যাবে, ওয়াল বেয়ে উঠবে না, এটাকে বলা হচ্ছে ফ্লো লেআউট। একের পর এক বাম থেকে ডানে যতক্ষণ জায়গাভাবে আসবে তারপরে নিচে চলে যাবে। তো এই জন্য এখানে ডিজাইনটা ওইভাবে করা যায় না, একান্ত যদি করতেই চান তাহলে সবগুলোর পজিশনে অ্যাবসলিউট করে দিতে হবে। এখানে আর এম্পারসেন্ট দেওয়ার কোনো দরকার নেই। সার্চে ক্লিক করলে আমার গ্রিড ভিউ সব ডাটা আসবে না। ওকে, সার্চে ডাবল ক্লিক করি, সব সেম সব, তার মানে ইন্টারপ্রেস যেমনই হোক ভিতরে ব্যাক ইন্টারপ্রেট সেম, সেটাকে আমি প্রমাণ করতে পারছি। এবার উপরে আমি করব ইউজিং সিস্টেম ডট ডাটা, উইন্ডোজ ফর্মে ডাটাটা ইম্পোর্ট করাই থাকে, যার কারণে করা লাগে নাই, ওয়েবে করা থাকে না। এরপর আমি করব হচ্ছে ইউজিং সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট। এই এবার আমি একই কোড বারবার কেন করব সেটাও আপনাদের জন্য, এখানে কার্সরের কোডটুকু কাজ করবে না, বাকি কোড সেম। তাহলে ওয়েবে যাই, আর একটা কাজ করি নেই, সেটা হচ্ছে ডাটা গ্রিড ভিউ। ডাটা গ্রিড ভিউয়ের নাম আমি দিই হচ্ছে ডিজিভি ডাটা। এবার সার্চে যাই, সার্চে গিয়ে পেস্ট করে দিই, সব সেম, কোনো সমস্যা নাই, নামগুলো সেম, একদম কোথাও কোনো ইরোধ ধরে নাই, খালি এই প্রজেক্টের নামে ইরোধ ধরছে, কানেকশন স্ট্রিংটা, তাই না? এই ক্ষেত্রে কানেকশন স্ট্রিংটা প্রজেক্টের সেটিংসে রাখা যাবে কিনা আমি শিওর না, একবার চেষ্টা করব। না বলছে না, হ্যাঁ বলছে, আচ্ছা, হ্যাঁ কেন না এর মতো, হ্যাঁ কেন না এর মতো, প্রশাসন জবাব চাই। এখানে অনেক ঝামেলা আছে, সেটিং ফাইল ক্রিয়েট করতে হবে, তো করি ক্রিয়েট, একটু ঝামেলা না হয় করলাম, সমস্যা কি, মাই কন সেম নামে দিই। ও কানেকশন স্ট্রিং, তাই না? ডট একবার বিল্ড করি, তাহলে ডিএলএলগুলো তৈরি হবে, রেফারেন্সগুলো সব অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, ওটা আগের, এই যে এখানকার ভুল। শিওর? দেখি তো,
থ্যাংক ইউ। এই যে ব্যাপারগুলা অবজারভেশন পাওয়ার, ওখানে 2 ছিল প্রজেক্টের নাম, এখানে 3। এটা খুব বেশি থাকা লাগবে, খুবই বেশি থাকা লাগবে। ওই যে একটা কৌতুক আছে না, এক কনফারেন্সে গিয়ে এক বাংলাদেশি লোক কৌতুকটা বলছে যে এক বোকা যাচ্ছিল ডিম, একজন ডিম নিয়ে যাচ্ছিল, আর এক বোকাকে পেয়ে বলছে যে বল দেখি আমার মাথায় কি আছে, বলতে পারলে এখান থেকে তোকে 2টা ডিম দিব, আর যদি কয়টা আছে বলতে পারিস 10টাই তোকে দিয়ে দিব। তো সেই বোকা বলছে এটা কেমন, হিন্টস দাও, এরকম অনেক কিছু ঘটছে। এই কৌতুকটা সে কনফারেন্সে বলছে, সবাই হাসতে হাসতে গড়াগড়ি দিয়ে শেষ অবস্থা। পরে সে বের হয়েছে, একটা লোক ও 2-3বার গড়াগড়ি দিয়েছে হাসতে হাসতে, খুব মজা হয়েছে। ও বাইরে বের হয়ে এসে ধরছে, ভাই ভাই বললেন না তো ঝাঁকাতে কি ছিল আর কয়টা ছিল। ঠিক আছে, তো অনেকে আছে বোঝার ভান করে, মজাটাও পায়, কিন্তু আসলে সে বোঝে না। তো ব্যাপার হচ্ছে যে আমার এইটাতে খুব খুশি লাগছে যে ওদের ধরে ফেলছে, যেখানে 3 দিলেই হবে। এটা আমার মাথাতেও ছিল না, সত্যি কথা। আমি যে ভিডিও চালু বলতেছি, আমি কি করব ভাবতেছি, ও বলে আমাকে হেল্প করছে। এরকম অবজার্ভ করতে হবে সব কিছু। এখন সব কিছুর কথা শেষ কথা একটা কাজ করে কিনা দেখবো, পাক্কা? 3-4 জন রাজি, বাকিরা দেখাইলে দেখান, না হলে যা, বাকিদের কোনো ইয়ে নাই, টেনশন নাই, হোক। নাই, কথা সত্য, ডাটা আসবে না। এখন এইটা ঠিক আছে কিনা এটা তো অ্যাটলিস্ট আমার না জানলে ঘুম হচ্ছে না। তাহলে আমি সিটিতে যাই, আবার দেই ডাহা। হ্যাঁ, এখন অনেকে বলবে 7 কেন, 1 থেকে 6 কই গেল। এটা টেনশনের ব্যাপার না, এগুলো অনেক পরের বিষয়, এটা ইম্পর্টেন্ট কোনো লজিক না। ওই যে বলছিলাম আননেসেসারি নলেজ, দরকার নাই আপাতত এগুলো ডিসকাস করা। আপাতত কত নিচে নিচে, তারপর আমারটা, তারপর আমার পছন্দেরটা, তারপর যাদেরটা না নিলে মার খাইতে পারি তাদেরটা। আমিও অর্ধেক নোয়াখালী, না নানুর বাড়ি লক্ষ্মীপুর। আচ্ছা, না খুলনা শহরটা আমার পছন্দ কি জন্য, খুলনার কেউ আছেন? খুলনা শহরটার রাস্তাঘাটগুলো বড় বড়, সব কিছু 9টার মধ্যে সব বন্ধ হয়ে যায়, আর কিছু পাওয়া যায় না। রিফ্রেশ দিয়ে এটা পাওয়া গেল না, না পাওয়ার আরও একটা কারণ আছে, 1 ডাটা নাই, 2 হচ্ছে আসলেই আসবে না। এই জন্য আমি ক্লোজ করি। ডেস্কটপের সাথে ওয়েবের ছোট কিছু পার্থক্য আছে, যেমন ওয়েবে শুধু ডাটা সোর্স দেখাই দিলেই হয় না। ডাটা সোর্স দেখাই দিলে সে হ্যাঁ ডাটা সোর্স, কিন্তু ডাটাগুলো পাবলিশ হয় না কন্ট্রোলের মধ্যে। এটার জন্য ওয়েবে এক্সট্রা যেটা লিখতে হবে, ডিজিবি ডাটা ডট ডাটা বাইন্ড, এই ফাংশনটা কল করতে হবে। ঠিক আছে, আর আপনি ওয়েবে যখন কাজ করবেন আসে না, একবার চেক করবেন ডাটা বাইন্ড ঠিক আছে কিনা। এটা প্রথমে 2-1বার ভুল হবে, কিন্তু এই ভুলটা যদি ভাইবার দিনে গিয়ে প্র্যাকটিক্যাল টেস্টের সময়ে হয় তাহলে তো কপাল খারাপ। এই জন্য আগে একটু প্র্যাকটিস করতে হবে। এবার রান করি, একবার দেখাতে পারিনি, এবার রান করে দেখি আসে কিনা। সবাই মন খারাপ করছে, আসে নাই তো, এখন ভাবতেছে এবারও আসবে না। কিপ সাইলেন্স, কিন্তু আমি তো এতক্ষণ থেকে শুধু কথাই বলতেছি। লেখা এটা এবার একটু আমাকে ভাবাচ্ছে, এখানে অন্য কোনো প্রবলেম আছে না আসার। জিরো, সবই তো ফলস আছে। কোনটাতে করছি? এই এটা তো শুরুতে আসবে না, উইন্ডোজ ফর্মে তো শুরুতে আসে নাই, আবার তো সার্চে ক্লিক করতে হবে। তবে ভুল যেগুলো ছিল সেগুলো ভুল এক্স্যাক্টলি ছিলই। ওমা, এটা হচ্ছে কিসের এক্সাম্পল? এটা ওই যে বলে না গরু হারাইলে এমনই হয় মা, ওই কৌতুকের এক্সাম্পল। একবার আসলে কিন্তু ঠিক, মানে আপনার যদি একবার ভুল হয়ে যায়, মন মতো কাজ না করে, আপনার মাথা খারাপ হয়ে যায়। এই অবস্থায় আমি যা করি তা করার দরকার নেই, অন্য কিছু করি। আমি যদি বাইরে যাই, দোকানে যাই, চা টা খাইয়ে দিই,
অত টেনশন নিয়ে লাভ কি? টেনশন করলে আবার এমনি চুল কমে গেছে, আরো পরে যাবে, চোখের নিচে আরো কালি পরে যাবে। টেনশন করবেন না, ভুল হয়েছে হয়েছে, কিছুক্ষণ পর মাথা ফ্রেশ যখন হবে এসে আপনি ভুলটা ধরতে পারবেন। ঠিক আছে, এখানে যদি হেল্প না করতে কি করতাম, ব্রেক নিয়ে নিতাম। অত কি হচ্ছে, আসছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এইচ এ আইডি মুছে দেওয়া যাবে, ওইটার মধ্যে কনফিগার করা যাবে, কিন্তু ওই লজিকটা আমি আপনাদের দিছি, এখানে আর কনফিগার করতেছি না, আছে থাক। মানে সব জায়গায় একই জিনিস ডিসকাস করতেছি, আলাদা ব্যাপারে ডিসকাস করতেছি। হ্যাঁ, লজিক সেম। নিউ এন্ট্রিতে নিউ এর কাজটা করি এবং দেখি যে এটাও সেম সেম কোড কিনা। ওকে, তাহলে সিটি নিউ, এত বিরক্ত হওয়ার কিছু নাই, খালি একটা ফিল্ড। লেভেল কই গেল দেখেন তো, লেভেল টেক্সট বক্স কোথায়, টেক্সট বক্স, তারপরে বাটন কোথায়, বাটন। এই লেভেলে আমি লিখতে চাচ্ছি নেম, তারপর এই টেক্সট বক্সের আমি নাম দিতে চাচ্ছি টিএক্সটি নেম, এবং এই বাটনের আমি নাম দিতে চাচ্ছি বিটিএন সেভ, এবং ইহার লেখা দিতে চাচ্ছি সেভ। যেহেতু ফ্লো লেআউট, এখানে কার্সর নিয়ে শিফট চেপে ইন্টার, তাহলে ব্যাক ইন্টে একটা লাইন ব্রেক কোড পড়ে যাবে, আর শুধু ইন্টার চাপলে প্যারাগ্রাফ কোড পড়ে যাবে। সাবধান, এটা কিন্তু ওয়ার্ডেও হয়, শুধু ইন্টার চাপলে প্যারাগ্রাফ আর শিফট ইন্টার চাপলে লাইন ব্রেক। এই শিফট ইন্টার দুইটা। এখন এখানে তো আমি মেসেজ বক্সে দেখাইতে পারবো না, তাই না? মেসেজ বক্সে যেহেতু দেখাইতে পারবো না, এখানে আমি ক্লায়েন্ট সাইডে করতে চাইলে আমার জাভাস্ক্রিপ্টের কোড করার দরকার নাই, এখানে খুব সুন্দর ভ্যালিডেশন কন্ট্রোল আছে, যেটা আরেকদিন দেখাবো। আর সার্ভার সাইডে কোড করতে চাইলে মানে, তাহলে আমি একটা লেভেল নেই। বাই ডিফল্ট এটা যেহেতু আমি ইরোড দেখানোর জন্যই নিয়ে রাখছি, সেহেতু এটা টেক্সট আপাতত ফাঁকা, এবং নামটা হচ্ছে LBL ই নেম, ইরোর অফ নেম, ওই জন্য আগে একটা ই লাগাই দিছি। আর এটার বাই ডিফল্ট এটার ফন্ট হবে বোল্ড, যাতে চোখে পড়ে, এবং বাই ডিফল্ট এটার কালার কোনাই কালার, এই যে 4 কালার, 4 কালারটা হ্যাঁ রেড। আর যদি আমার ডাটা সেভ হয় অথবা ইরোর হয়, সেইটা দেখানোর জন্য আমি উপরে একটা লেভেল নিব, এবং সেই লেভেলের নাম দিব সুন্দর করে LBL ইরোর, সরি সেভও তো হইতে পারে, LBL মেসেজ। এটার ফন্টও বোল্ড হবে, কিন্তু লাল হবে না নীল হবে আমি জানি না। তাহলে এখানে সেভে ক্লিক করি, সেভে ডাবল ক্লিক করলে যে কোডের এরিয়াটা আসছে, এই কোডের এরিয়াতে কোড লেখার আগে আমি উপরে বলি ইউজিং সিস্টেম ডট ডাটা। অ্যাটলিস্ট এইটুকু প্রমাণ করা গেছে যে ভিতরে লজিক এবং কোড সেম, তাহলে আমাকে জোর দিতে হবে লজিক এবং কোডে। ইউজিং সিস্টেম ডট ডাটা ডট SQL ক্লায়েন্ট। এবার আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশনে যাব, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে সিটি নিউ, এই যে সিটি নিউ, সেম কোডটাই নিব। এখানে পেস্ট করে দিব। ফার্স্ট অফ অল স্ট্রিং মেসেজ, এইটা আমার দরকার নাই, কারণ এইখানে হালকা একটু অ্যালগরিদমটা আমাকে চেঞ্জ করতে হবে। এইখানে আমাকে বলতে হবে LBL ই নেম, নেমের ইরোর ডট টেক্সট, ওটা তো আমার ফরম্যাট করাই আছে, ইকুয়াল টু রিকোয়ার্ড। পাশেই যেহেতু দেখাবো নেম রিকোয়ার্ড আর বলার দরকার নাই, যার পাশে রিকোয়ার্ড আসবে সেই রিকোয়ার্ড। আর এখানে বাকি সব কোড, এটা তো আমাকে একজন ঠিক করে দিছে, হ্যাঁ হয়ে গেল। এখানে মেসেজ বক্স ডট শো হবে না, ট্রাই যদি সে পারে তাহলে LBL মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু নিউ সিটি ক্রিয়েটেড। আর যেহেতু এটা সাকসেস মেসেজ, এটার LBL মেসেজ ডট 4 কালার, যেহেতু এটা কন্ট্রোল, এটার প্রপার্টি আছে, এটা আমি কোড থেকে অ্যাক্সেস করতে পারবো। এখন কালার আমি পাবো সিস্টেম ডট ড্রয়িং ডট কালার ডট লালুমিয়া। ভাই এটা তো সবুজ ভাই হবে, গ্রিন। আর এইখানে এসেও আমি কি বলবো, LBL মেসেজ ডট টেক্সট ইকুয়াল টু EX ডট, কোথায় লিখছি, আচ্ছা এটা কাউকে বলেন না, এটাতে ইলস আমার দরকার নেই, এইখানে হবে LBL মেসেজ ডট টেক্সট
ইকুয়াল টু ex ডট মেসেজ, আর এটা যেহেতু গ্রিন রেড করতে হবে, lvl মেসেজ ডট 4 কালার ইকুয়াল টু সিস্টেম ডট ড্রয়িং ডট কালার ডট রেড। আরও অনেক ইস্যু আছে, আমি একই ধরনের কন্ট্রোল প্রত্যেকটা ফর্মে বানাচ্ছি। আমার যেই কোম্পানিতে আমি জব করতেছি অথবা আমার যে ব্যক্তিগত থিম, প্রত্যেকটা টেক্সট বক্সের কার্সর ঢোকার সঙ্গে সঙ্গে ওর ব্যাকগ্রাউন্ড কালার একটু গ্রিন টাইপের হবে, বের হয়ে যাওয়ার সাথে সাথে ওর ব্যাকগ্রাউন্ড কালার একটু গ্রে টাইপের হয়ে যাবে। এটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ, এটা আমার পছন্দ ব্যক্তিগত। আর সবগুলো 1000 টেক্সট বক্স থাকলে সবগুলো আমার ওইভাবে ডিজাইন করতে হবে না, মাউস লিভ মাউসের। তখন আমার কি হবে ভালো, যে একটা টেক্সট বক্স যদি নিজেই বানাইনি, কীভাবে করবো, একটা ক্লাস লিখবো মাই সুইট টেক্সট বক্স, এটা ইনহেরিট হবে সিস্টেম ডট উইন্ডোজ ডট ফর্ম ডট টেক্সট বক্স থেকে। তারপর আমি ইভেন্টগুলো বানায় রাখবো, দেন বিল্ড করলে ডিএলএল তৈরি হবে। বারবার আমি টেক্সট বক্স ইউজ না করে ওই ডিএলএল থেকে কল করে দিব, ঠিক আছে? এরকম অনেক ইস্যু আছে যেগুলো জানতে গেলে আমার প্রপারলি এনভায়রনমেন্টটা স্টাডি করতে হবে। তারপর আমি কিভাবে আগাবো সেটা আমি নিজেই বুঝে যাব। রান করবো? পাক্কা? ডান? ও লেভেলের টেক্সটটা শুরুতে ফাঁকা করা হয়নি, হোক ভুল একটা দুটা থাকলে ভালো। হ্যাঁ, কারণ একটা ভুল একটা দুটা থাকলে ভালো, নাহলে আমার মানুষ সন্দেহ করবে কোনো ভুল নাই, এটা আবার কোন ব্যাপার, মনে রাত জেগে পড়াশোনা করে আসছে। তাহলে এখানে আমরা কি দেই, দিব নিউ সিটি ক্রিয়েটেড। এবার কোনো একটা সিটি দিই, এত বড় নাম, এত বড় নাম, কন্ট্রোল ভি 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 ভি, কন্ট্রোল ভি 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 ভি, কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, আবার আবার আবার। আমি এনশিওর করতে চাচ্ছি যাতে 200টা পার হয়, হয় নাই, কয়েকবার কেটে গেছে। খুশি? দিলাম সেভ। স্ট্রিং অর বাইনারি ডাটা উড বি ট্রাঙ্কেটেড। কোনো একটা ফিল্ডে যদি তার ধারণ ক্ষমতার বেশি ডাটা দেওয়া হয়, সেই ইরো মেসেজটা দেয়, ঠিক আছে? এখন বাইস পেলে হলে এটা আবার ইরো মেসেজ দিবে না, সে করবে কি, যতটুক নিতে পারবে অতটুক নিয়ে বাকিগুলো আস্তে করে কেটে দিবে এবং কোনো মেসেজ দিবে না। এই জন্য ওইটা 100% সফটওয়্যার মেকানিজমের সঙ্গে যায় না। এখন এত বড় ডাটা দিতে যাবে কেন? সেক্ষেত্রে HTML5 ইউজ করে ম্যাক্স লেন্থ, মিনিমাম লেন্থ, এগুলো অনেক প্রপার্টি ইনিশিয়ালাইজ করতে পারেন। কিন্তু যাই করেন না কেন, যে এখানে দুষ্টামি বদমাইশি করতে চাবে, সে ব্রাউজার ডাউনগ্রেড করবে, এক্সপি সেটআপ দিয়ে ইন্টারনেট এক্সপ্লোরার 6 দিয়ে রিকোয়েস্ট পাঠাবে। এবার চালাতেই ক্লায়েন্ট স্ক্রিপ্ট, তাই না? HTML5 কিছুই চালাতে পারবে না, কিছুই সাপোর্ট করবে না। তখন ঠিকই সে ডাটা ফাটা হ্যাকিং করতে পারবে বা উল্টাপাল্টা ডাটা ইনজেক্ট করতে পারবে আমার সার্ভারে। যার কারণে আমার মেইন ইস্যু হচ্ছে আমার ইন্টারফেস কী হয় হোক, সুন্দর হোক আর জঘন্য হোক, সেটা কাজ করলেই হয়েছে। ব্যাক এন্ডে আমার সিকিউর করতে হবে এবং সব কিছু 100% মেনটেন করতে হবে। এইটাতেই আমরা কাজ করবো। ইন্টারফেস ডিজাইনের জন্য তো 8 পাস 9 পাস ছেলে বহু আছে, ইউএক্স ডিজাইনার, সুন্দর সুন্দর ইন্টারফেস ডিজাইন করে, তাদেরকে আমি মানে নেগলেক্ট করতেছি না, কিন্তু এটা বলতেছি কম্পিউটার সায়েন্স না পড়েও অনেক কিছু বাকি টেকনিক করা যায়। ওখানে আপনি খামাখা কম্পিটিশনে যাবেন কেন? যেখানে বাংলা থেকে পড়ে আসা একটা ছেলে কম্পিউটার ঠিকভাবে ভালোভাবে জানে না, কোনো থিওরি জানে না, সে যেই কাজ ভালোভাবে করতে পারবে, আপনি ওই কাজ করার জন্য ফাইট করবেন কেন? আপনি আরো বড় কাজ ধরেন, যেটা আপনি ছাড়া আর কেউ পারবে না। বুঝতে পারছি ব্যাপারটা? আপনি ছাড়া আর কেউ, সেই কাজটা আপনি টার্গেট করেন। এখন ওই কাজটা আপনার ভালো লাগে না, আপনার ইউজার ইন্টারফেস ডিজাইনই ভালো লাগে, তাহলে সেটার পিছনে যান, ঠিক আছে? পছন্দের মেয়ে এমন হলেও ভালো, আপনি সারা জীবন সুখে থাকতে পারবেন। হাই রে, কি হাই রে করলো? তার মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমরা যখন শিখবো তখন এখানে শুধু টেক্সট বক্স থাকবে না, টেক্সট বক্সের ম্যাক্সিমাম লেন্থ, মিনিমাম লেন্থ, এখন কোথাও এজ দিবে, কিন্তু এখানে এজ দেওয়ার সময় সে দিয়ে দিল সুমন। কি করবেন? আপনি তো হাসবেন, সফটওয়্যার কি হাসতে পারবে? সফটওয়্যার এটাকে কনভার্ট করবে। সুমনকে এনিহাউ ইন্টিজারে কনভার্ট করতে গেলে 0 আসবে, তার এজ কত বসে যাবে? 0। এখন সার্ভারের ডেট টাইম ফরম্যাট হচ্ছে মান্থ, ডেট, ইয়ার, আপনার ইউজার এন্ট্রি দিছে হচ্ছে ডেট, মান্থ, ইয়ার। এখন এটা যদি ডেটটা 12-র নিচে হয়, তাহলে ডেটটাকে মান্থ হিসেবে নিবে, মান্থটাকে ডেট হিসেবে নিবে, আর ইয়ারটা ঠিক থাকবে। এই ভুলটার জন্য কে দায়ী থাকবে? ওরপর ফরম্যাটিং হইতে হবে না?
এরকম আরও হাজার হাজার ইস্যু আছে, ঠিক আছে? তাহলে এখানে কোডিংটা তেমন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ইস্যুগুলা, যে কী কী ইস্যু এটা আপনার মাথায় আছে কিনা। এই জন্য বলছি যে যেই কাজটা আপনি করবেন এটা যেন আপনার ভালো লাগে, আদারওয়াইজ এই লাইনে আপনি টিকতে পারবেন না। আবারও বলবো, আচ্ছা এবার থার্ড ফ্রেমওয়ার্কে যাই। এইভাবে ASP.NET এর সাইট করা বা ওইভাবে উইন্ডোজ ফর্মের ইয়ে করা, এটা শুধু একটা ইন্টারনাল সফটওয়্যারের ক্ষেত্রে প্রযোজ্য। কি বলছি? ইন্টারনাল সফটওয়্যার। আপনার ইউআইতে কে কে অ্যাডেড আছে, কে কি করতেছে, কে কত পেমেন্ট দিচ্ছে, কিন্তু বাইরে লোকের জানার দরকার নেই। এখানে এটা কাগজ কলমের মতো পেপারলেস অফিস করছে, মেইনটেনেন্স যাতে ইজি হয়, এক ক্লিকে সব বের হয়ে যায়, অ্যাকাউন্টেন্টের যাতে উঠে গিয়ে হিসাব করতে না হয় কত টাকা দিচ্ছে না দিচ্ছে, এই জন্য সফটওয়্যার। সে শুধু আপনার আইডি দিলে ব্যালেন্স বলে দেয়, কোন ডেটে নেক্সট পেমেন্ট বলে দেয়, তাড়াতাড়ি হয় কাজ। এই সফটওয়্যারগুলো এর জন্য ASP.NET আর হচ্ছে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন বেসড। কিন্তু রিয়েল লাইফে এখন দেখা যায় যে অনেক টেকনিক চলে আসছে। আমি একটা সাইট করলাম, আমার সাইটে মানুষ আসবে, আমার সাইটে মানুষ কেন আসবে? আমি কি বিখ্যাত কেউ নাকি? তাহলে আমার এই সার্ভিসের মতো হাজার হাজার সার্ভিস আছে, হাজার হাজার সাইট আছে। আমি একটা ই-কমার্স সাইট করে বসছি, আমি সবচেয়ে ভালো গেঞ্জি শার্ট এগুলোই বিক্রি করি, সবচেয়ে ভালো ব্র্যান্ড, যেগুলো আর কোথাও পাওয়া যায় না। তো আপনার এই ওয়েবসাইটে তো মানুষ আসতে হবে, জানতে হবে। সেই ওইভাবে অবস্থা হলো লিফলেট বিলি করেন রাস্তা রাস্তা, সেটা কি সম্ভব? কেন সম্ভব না? আপনি ব্যবসা করার জন্য অবশ্যই লিফলেট বিলি করবেন, কিন্তু যেহেতু রাস্তা রাস্তায় লিফলেট দিয়ে কেউ করে না, সেহেতু আপনি এটা জানেন যে এটা করে লাভ নেই, তখন আপনার অনলাইনে এমন ব্যবস্থা করতে হবে যাতে আপনার সাইটে সবাই আসে। এটার উপর বিশাল একটা বিজনেস চলে আসতেছে, কি বলে SEO, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখানে কিছু লিগ্যাল ব্যাপার আছে, কিছু ইলিগ্যাল ব্যাপার আছে। লিগ্যাল ব্যাপারটা হচ্ছে আপনার পেজে আপনার একটা শার্ট, ডেনিম ব্র্যান্ডের একটা গেঞ্জিতে আপনি কি ট্যাগ দিবেন? ডেনিম, আর কি টি শার্ট, আর কি কটন, আর কি ক্যাজুয়াল, এই টাইপের ট্যাগ দিয়ে দিবেন, যাতে এই টাইপের যারা খুঁজবে এবং সাথে বাংলাদেশ দিলে তারা আপনার সাইটটাতে চলে আসবে। বুঝে দেখছি ব্যাপারটা? তাহলে এইভাবে সার্চ ইঞ্জিন আপনাকে হেল্প করবে আপনাকে কাস্টমার নিয়ে আসার জন্য, এটা স্বাভাবিকভাবে হবে। যখন দেখা গেল এরকম ই-কমার্স সাইট ঘুরি ঘুরি, তখন এই সব ই-কমার্স সাইট ঘুরি ঘুরি কারটা আগে দেখাবে, কারটা পরে দেখাবে, এটা যে প্রতিযোগিতা লাগিয়ে গেল, তখন ওই সার্চ ইঞ্জিন প্রোভাইডাররা কি করলো? ঠিক আছে, টাকা দাও, তোমার টাকাই দিচ্ছি। 10টা সাইট সেম সেম, আপনি কিছু পেমেন্ট করলেন ওকে, তাহলে ওই 10টা সাইটের মধ্যে আপনারটা আগে দেখাবে, আরেকজনকে আর একটু বেশি টাকা দিল, আপনাকে আগে দেখাবে। এই শুরু হলো প্রতিযোগিতা। এটা সার্চ ইঞ্জিনের মূল ইনকাম, অ্যাড। ওকে, এখন দেখা গেলো একটা সাইটে অনেক বেশি মানুষ চলে, আপনি দেখবেন প্রথম আলো বাদ দেন, একটা ব্লগ সাইট যেখানে রান্না বিষয় লাগে বলে, এবং ওই সাইটে 1 লাখ লোক আসে। আপনি এখন বড় ব্যবসায়ী না, স্টুডেন্ট মানুষ কেবল শুরু করছেন। আচ্ছা, এগুলো কি বিরক্ত হচ্ছেন আপনার? এইভাবে কিন্তু শুরু হয় সব। আপনি চিন্তা করুন, আমার ফ্রেন্ড হয়, আমার পরিচিত, তার ওখানে 1 লাখ লোক হিট করে, ওই 1 লাখের মধ্যে যদি 50,000 লোক আমার এখানে ডাইভার্ট করাইতে পারে, তো আপনি ওর সাথে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কন্ট্যাক্ট করলেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর যেহেতু আপনার বন্ধু, আপনার কাছে টাকা পয়সা নাও চাইতে পারে, আপনার ছোট্ট একটা অ্যাড দিয়ে দিল, তাহলে রান্নার কোর্স যারা করে সাধারণত তারা মেয়ে মানুষই বেশি হবে। তাহলে আপনি আমাকে পুরো টি শার্টের অ্যাড দিতে পারবেন? কেন পারবেন না? ওদের বয়ফ্রেন্ড নাই, হাজবেন্ড নাই, ফ্যামিলি মেম্বার নেই, ওদের জন্যও তো কিনতে পারে। তো আপনি অনায়াসে অ্যাড দিতে পারেন, তবে আপনার মাথায় থাকবে যেন মেয়েদের অর্নামেন্টস, আচাইরা জিনিস, যেগুলো আসলে কোনো কাজের না, কিন্তু ওরা দেখবেন খুব কিনবে। হ্যাঁ, আর 100 টাকার জিনিসটা 200 টাকা দেখাবেন, তারপর ডিসকাউন্ট দিবেন 50%, তাহলে ওটা বিক্রি হবে। এগুলো কিছু স্টাডি করতে হবে, কারণ আমি সব জানি না, আমি শুধু ধরাই দিচ্ছি এরকম হয়। তাহলে ওর সাথে যে কন্ট্যাক্ট আপনি করলেন এটা অ্যাফিলিয়েট মার্কেটিং, তাহলে ওর এখানে 1 লাখ লোক আসলে মিনিমাম 20-25 হাজার আপনার সাইডেও আসবে, এভাবে আপনি হিট বাড়াইতে পারেন। এখন এইটা দেখে আবার ও শিখলো কি, আচ্ছা তাহলে রান্নার পেজ আমি 1 লাখ লোক আগে দিই, তারপর বন্ধুকে তো দিবই না, ওইখানে অ্যাড বিক্রি করবো। কিভাবে হলো দেখেন। তারপর এর চেষ্টা করতেছে কোনোভাবে রান্নার পেজে লোক আনা। এখন এ ভালো হইতে পারে এবং এর নৈতিকতা নাও থাকতে পারে। নৈতিকতা যদি না থাকে, সে কি করবে? ওই সাইট থেকে রেসিপি কপি করবে, চটকদার রেসিপি দিবে। দেখুন সৌদি আরবের 1 নম্বর রেসিপি ভিডিও সহ, ঠিক আছে? এটা দেখে তো মানুষ শুনলে গিয়ে একটা আগ্রহ জন্মাবে, ক্লিক করবে, ভিডিও কিছু নাই, কোন সাইট দিয়ে ভর্তি বা উল্টাপাল্টা লিঙ্ক দিয়ে ভর্তি, এইখানেও মানুষ ক্লিক করবে। কিন্তু কথা হচ্ছে মানুষ আসছে তো, ওই যে আমি বললাম ধরেন ওর নৈতিকতা নাই, আমি বললাম এটাই তো এখন ম্যাক্সিমাম হচ্ছে। এইভাবে সাইডে নিয়ে এসে অ্যাডের বিজনেস একদম রমরমা। এখন কথা হচ্ছে আপনি যেটাই করেন না কেন, যেভাবে আসেন না কেন, কম্পিটিশন এত বাড়ে গেছে যে মানুষ এখন গুগল, ফেসবুক
আর অল্প 2-4টা সাইট ছাড়া অন্য কোনো সাইটের নাম মনেই রাখেন, কিছু হলে গুগলে সার্চ দাও আর সারাদিন ফেসবুকে পড়ে থাকে, আর কিছু আছে। কিন্তু একদা আমরা 2-3-400 বুকমার্ক করে রাখতাম, এবারে কোনটা কি কাজে এখন লাগে না। এই বাস্তবতা তো মানে নিতে হবে। সমাজ একভাবে চলতেছে, আপনি ওটার সাথে গা না ভাসান, স্রোতের বিপরীতে চলেন, কিন্তু স্রোতটাকে তো আর অস্বীকার করতে পারতেছেন না। সেক্ষেত্রে ASP.NET এ যদি আপনি এমন কোনো সাইট করেন যেখানে বাইরে থেকে লোকজনকে আকর্ষণ করবেন, আসেন ভাই আমাদের ইউনিভার্সিটিতে দেখুন আমাদের কোর্সগুলো, তখন আপনাকে কি করতে হবে, সার্চ ইঞ্জিন যাতে সহজে খুঁজে পায় প্রপারলি ইউআরএলটা করতে হবে। সার্চ ইঞ্জিনের কিছু শর্ত আছে। গুগলের আগের অ্যালগরিদমটা কি ছিল? স্পাইডার ছিল। এখন কি করছে? আমি নামটা শুনছিলাম ভুলে গেছি, অ্যালগরিদমই চেঞ্জ করছে। ঠিক আছে, আগে পেজের মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন এগুলো খুঁজতো, যদি মেটা ট্যাগ না থাকতো সে পেজের ভিতরে কন্টেন্ট খুঁজতো। তারপর লোকজন কি করলো, গুগলে গিয়ে ইন্ডেক্স করা শুরু করলো। এখন ওগুলো খুঁজে না, পেজ টাইটেল, এটা সবার আগে পায়, পেজ টাইটেল। যার কারণে এখন নিউজ সাইট সব সাইটে দেখবেন যদি আপনি একটা রেজার খুঁজেন তাহলে রেজার জিলেট আন্ডারস্কোর দিয়ে করা, ইভেন নিউজগুলোও টাইটেল দিয়ে আন্ডারস্কোর করে দেওয়া পুরোটা, যাতে করে মুহূর্তের মধ্যে খুঁজে পায়। তো সেক্ষেত্রে আমার পেজের এক্সটেনশন কি হয় ভাইয়া? আমার পেজের ASP.NET করলে পেজের এক্সটেনশন হয় আমার site/city.aspx, ইউজার ফ্রেন্ডলি না। product.aspx এরকম হয় না। ইউজার ফ্রেন্ডলি হতে গেলে ধরুন ecommerce-site.com/electronics/computer/ultrabook/srs3, এইভাবে আমরা মেনু করতে অভ্যস্ত হই না ASP.NET। যার কারণে আমাদের পরবর্তীতে যেতে হবে MVC, যেটা হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। এই সিস্টেমটা সুইটেবল এই এসইওর জন্য। কিভাবে? যেটা দিয়ে আমি ইউআরএল এ সার্চ দিব সেটা কন্ট্রোলার কল হবে, একটা ডিফল্ট কন্ট্রোলারের প্যারামিটারে চলে যাবে। ওই অনুযায়ী আমি ডাইনামিক্যালি রান টাইমে আমি পেজ তৈরি করতে পারবো অথবা কন্টেন্ট তৈরি করতে পারবো। অ্যাটলিস্ট এটা বলতে পারবো যে এই পেজটা আমি খুঁজে পাইনি, যেটা ASP.NET এ সম্ভব না। রান টাইম এসইও, রান টাইমে কি প্যারামিটার আসছে সেটা থেকে আমি অপটিমাইজেশন করে একটা কিছু দিয়ে দিলাম। যার কারণে আমরা সফটওয়্যার বানালে আসলে ASP.NET-এই বানাবো, কিন্তু যদি সাইট বানাই যেটা আউটসাইডের ইউজার ইনভলভ হবে সেটা করতে গেলে আমরা MVC-তে বানাবো। আমি যা কাজ যেই কোড আমি এখানে করলাম উইন্ডোজ ফর্মে এবং ASP.NET-এ সেম কোড MVC-তেও কাজ করবে, কিন্তু সেটা দেখানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেটা সেখানে ন্যাচারাল না। এই কোডটা উইন্ডোজ আর ASP.NET-এ ন্যাচারাল, কিন্তু MVC-তে ন্যাচারাল হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা দাঁড়ান না, ওই জন্য বলছি যে 1 ঘন্টা মানে 5 মিনিট। আল্লাহ কই যায়? MVC-টা এত সামস করে দিছে, MVC পাততে গেলে আপনার সত্য থাকে যে আপনি সিস্টেমটা বোঝেন, ডাটাবেসটা বোঝেন, দ্যাটস অল। আর কিচ্ছু বোঝা লাগবে না, দূর এগুলো কিচ্ছু লাগবে না, সব দিয়ে দিছে। তারপর আমি এখনই দেখাচ্ছি, এই ডাটাবেসও লাগবে না জায়গা। ও আচ্ছা,